বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা 2025 29/11 উপলক্ষে আমরা যে ব্যাচ শুরু করেছি, সেটার আজকে তৃতীয় ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। তো আমরা গতকাল 2025 সালে ফৌজদারি কার্যবিধির যে সংশোধনীটা আনা হয়েছে সেটার উপরে আমি আপনাদের একটা এডিশনাল নোট দিছিলাম। সেই নোটটা সবাই হাতে নেন। দেখেন, এখানে প্রারম্ভিকটা দেখেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 কার্যকর হয় 10 জুলাই 2025 তারিখে। 2025 সালে ফৌজদারি কার্যবিধির দুইটা সংশোধনী আনা হয়েছে। প্রথম সংশোধনীটা আনছে 10 জুলাই 2025 এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 আগস্ট 10 2025 তারিখে কার্যকর হয়। তাহলে প্রথমটা কার্যকর হয় 10 জুলাই আর দ্বিতীয়টা কার্যকর হয় 10 আগস্ট। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্ডিন্যান্স 2025 ধারা 173 ক ধারা 173 ক ধারা নতুন করে সংযোজন করা হয়, মানে 10 জুলাইতে যে সংশোধনীটা আনা হইতে সেখানে যুক্ত করছে কত ধারা? 173 ক। অপরদিকে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, যেটা মানে 10 আগস্টে যেটা এনেছে, ওখানে বেশ কিছু ধারা সংশোধন করেছে। তো এখন 2 নাম্বার পেজে চলে আসেন। 2 নাম্বার পেজের পাইছেন? ওই যে দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেটদের অর্থদণ্ড প্রদানের ক্ষমতা 32 ধারা। 32 ধারা আমরা অলরেডি যে টেবিলটা যদি দেখেন, যে জরিমানা আগে ছিল 10,000, এখন করছে 5 লাখ, 3 লাখ, 2 লাখ। তো এই সংশোধনীটা আনা হয়েছে 2025 সালে। একেবারে নিচে চলে আসেন। 32 ধারা এর আগে আমরা পড়েছি, আমি আপনাদের লিখে দিয়েছি। একেবারে নিচে চলে আসেন। এখানে লেখা আছে গ্রেফতারের পদ্ধতি এবং গ্রেফতারকারী কর্মকর্তার দায়িত্ব, ধারা 46 ক। পাইছেন? এই 46 কটা ফৌজদারি কার্যবিধিতে ইতিপূর্বে ছিল না। 2025 সালে এটা সংযোজন করা হয়েছে। তো এখানে কি আছে? এখানে আমাদের কিছু বিষয় জানবো। দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 46 ক আন্ডারলাইন করবেন। 46 ক দ্বারা নতুন করে যুক্ত করে নিম্নলিখিত বিধান করা হয়েছে: পরিচয় প্রকাশ করা এবং গ্রেফতারের স্মারকলিপি, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট। তো এখানে দেখেন, গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি যে গ্রেফতার করেছে, মানে যে গ্রেফতার করতে গেছে, একজন পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে গেছে না, সে, দেখেন গতকাল আমরা শুধু 46 ধারা পড়ছিলাম, শুধু 46 ধারা বলছে স্পর্শ বা আটকের মাধ্যমে গ্রেফতার করা যায়। 46 কথা বলতেছে যে গ্রেফতার করতে গেল সে তার নামের সঠিক দৃশ্যমান, আন্ডারলাইন করবেন, সঠিক দৃশ্যমান সুস্পষ্ট পরিচয়পত্র বহন করবে, যা সহজে শনাক্তকরণের সুযোগ করে দিবে। মানে হলো, যে গ্রেফতার করতে গেছে সে যদি বলে আমি পুলিশ, এই কথা বললে হবে না। তার নামের সঠিক দৃশ্যমান এবং সুস্পষ্ট পরিচয়পত্র থাকতে হবে, যে আমি সাব ইন্সপেক্টর অমুক, আমি গ্রেফতার করতে আসছি। আগে এই বিধান ছিল না, বর্তমানে এই বিধান সংশোধন করা হয়েছে। তার পরিচয় প্রকাশ করবে এবং যদি চাওয়া হয় তাহলে গ্রেফতারকৃত ব্যক্তিকে এবং গ্রেফতারের সময় উপস্থিত ব্যক্তিকে তার পরিচয়পত্র দেখাবে। দেখেন, যিনি গ্রেফতার করতে গেছে তার পরিচয় প্রকাশ করবে এবং যদি চাওয়া হয়, যদি চায়, তাহলে গ্রেফতারকৃত ব্যক্তিকে, মানে যারে গ্রেফতার করতেছে তারে, এবং গ্রেফতারের সময় উপস্থিত ব্যক্তিকে পরিচয়পত্র দেখাবে। গ্রেফতার করতে গেছে, বলা হলো এই যে আমি সাব ইন্সপেক্টর অমুক বা পুলিশ অফিসার অমুক, এই যে আমার পরিচয়পত্র, অমুক রে গ্রেফতার করতে আসছে, এই যে দেখেন। বুঝতে পারছেন? বাট আগে এই দেখানোর নিয়মটা ছিল না। এখন দেখেন, তাহলে আপনারা এখন জেনে গেলেন যে কোনো কেউ যদি আপনাদের কাউকে আশেপাশে গ্রেফতার করতে আসছে, আপনার অধিকার আছে যে আপনি কে, গ্রেফতার করছেন না আসছেন আগে আপনার পরিচয় বলেন। আপনি যে গ্রেফতার করতে আসছেন, আপনার কি গ্রেফতার করার ক্ষমতা আছে কিনা দেখেন। তো গ্রেফতারের স্মারকলিপি, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট প্রস্তুত করবে, যা, এটা গোল্ডেন, সর্বনিম্ন একজন সাক্ষী কর্তৃক প্রত্যায়িত হবে। স্মারকলিপি মানে হলো গ্রেফতার যে করলো এটা একটা লিখিত থাকবে যে অমুক তারিখ এই কয়টার সময় অমুক রে গ্রেফতার করা হলো। তো এই যে যে স্মারকলিপিটা তৈরি করা হলো, এই এই স্মারকলিপিতে কয়জন সাক্ষী প্রত্যয়ন করবে? একজন। যে গ্রেফতারকৃত ব্যক্তির পরিবারের সদস্য হবেন, যে একজন পরিবার যে প্রত্যয়ন করবেন, সে হবে গ্রেফতারকৃত পরিবারের, ওই ব্যক্তির পরিবারের সদস্য। বা দেখেন,
যে এলাকায় গ্রেফতার করা হয়েছে সেই এলাকার সম্মানিত বাসিন্দা হবেন। সবসময় তো পরিবার থাকা পসিবল না, তো যদি পরিবারের সদস্য না থাকে তাহলে এলাকার সম্মানিত কি হবেন, বাসিন্দা হবেন। এবং যে ক্ষেত্রে এমন কোনো সাক্ষী নেই সেই ক্ষেত্রে মেমোরান্ডাম সেই মর্মে কারণ লিপিবদ্ধ করবে। যদি কোনো সাক্ষী না থাকে, ধরেন গ্রেফতার সেই করছে, এলাকার সম্মানিত ব্যক্তিও নাই, পরিবারের সদস্য নাই, তাহলে কেন এটা লিপিবদ্ধ করা হলো না এই কারণ ওখানে লেখা থাকবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন যে গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক প্রতি স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ, এটা আন্ডারলাইন করেন, প্রতি স্বাক্ষর, পানি আন চলে এলেন। প্রতি স্বাক্ষর বা আঙ্গুলের ছাপ যদি না তার কর্তৃক প্রত্যাখ্যাত হয়, তাহলে মানে যারা গ্রেফতার করছে তারও স্বাক্ষর দেওয়ার নিয়ম আছে, যে আপনারা গ্রেফতার করা হলো, আপনি জায়গায় স্বাক্ষর করেন বা আঙ্গুলের ছাপ দেন। আর সে যদি প্রত্যাখ্যান করে যে না আমি কোনো সিগনেচার দিব না, তাহলে তো আর কিছু করার নাই। তবে একজন প্রত্যায়িত সাক্ষী থাকতেই হবে। তো আমার এখানে যেটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে গ্রেফতারের স্মারকলিপিতে কয়জন স্বাক্ষর করবে? একজন, পরিবারের সদস্য বা এলাকার সম্মানিত বাসিন্দা। তো এরপরে দেখেন গ্রেফতারের সময়, স্থান এবং হেফাজতের স্থান বিষয়ে অবগত করা। শুধু 46-এর ক দফা খ এখানে কি বলছে দেখেন, যে ক্ষেত্রে অভিযুক্তকে তার আবাসিক ব্যতীত অন্য কোনো স্থান হতে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে আন্ডারলাইন করেন পারিবারিক সদস্যকে, আত্মীয়কে বা গ্রেফতারকৃত ব্যক্তি কর্তৃক মনোনীত বন্ধুকে আন্ডারলাইন করবেন যত দ্রুত সম্ভব, কিন্তু এমন গ্রেফতারের সময় হতে 12 ঘন্টার পরে নয়। গ্রেফতারের সময়, স্থান এবং হেফাজতের স্থান অবগত করবেন। মানে হলো যখন তার পরিবার থেকে গ্রেফতার করে নাই, পরিবার থেকে গ্রেফতার করলে তো জানলোই যে অমুকরে ধরে নিয়ে গেছে, ধরেন তারে রাস্তায় গ্রেফতার করছে বা অন্য কোনো জায়গায় গ্রেফতার করছে, তাহলে তারে যে গ্রেফতার করলো গ্রেফতারকারী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে আপনাকে যে গ্রেফতার করা হয়েছে, আপনার এই গ্রেফতারের বিষয় সম্পর্কে কারে জানাবো বলেন। সে যদি বলে আমার বন্ধু, পরিবারের সদস্য, তবে এই জানানোটা হতে হবে কত ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে। আগে এই নিয়ম ছিল না, এখন নিয়ম করলো কয় ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে এটা অবশ্যই জানাতে হবে। এরপরে আমরা চলে আসি, প্রাথমিক চিকিৎসা দিতে হবে। দেখেন যদি গ্রেফতারকারী ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে সেক্ষেত্রে 46-এর ধারা অনুসারে মেডিকেল অফিসার, একজন রেজিস্ট্রার মেডিকেল প্র্যাকটিশনার কর্তৃক উক্ত ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা বা প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা। সবাই দয়া করে আপনাদের মোবাইলটা সাইলেন্ট করেন, সবাই ফোন আসলে বাইরে গিয়ে কথা বলবেন, আমার এখানে মনোসংযোগ ব্যাহত হয়। দেখেন উক্ত অংশগ্রহণকারী মেডিকেল কর্মকর্তা বা প্র্যাকটিশনার নিকট হতে সার্টিফিকেট গ্রহণ করা এবং আঘাতের কারণ লিপিবদ্ধ করা। সো এটা জাস্ট তার যদি শারীরিক অবস্থা খারাপ থাকে অবশ্যই তার একজন ডাক্তার দিয়া পরীক্ষা করা হবে। আচ্ছা, সব শেষে দেখেন আর একটা বিষয়, আইনজীবীর সাথে পরামর্শ বা আত্মীয়ের সাথে সাক্ষাতের সুযোগ। আগে হলো জানাইছে 12 ঘন্টার মধ্যে, এবার বলছে সাক্ষাৎ। গ্রেফতারকৃত ব্যক্তিকে যদি সে ইচ্ছা পোষণ করে সম্ভব হলে আন্ডারলাইন করবেন এমন গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে তার পছন্দের আইনজীবীর সাথে পরামর্শের বা তার নিকটতম যে কোনো আত্মীয়ের সাথে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া। তাহলে সবই 12 ঘন্টা। আপনার ওই তারে আইনজীবীদের অবগত করতেছে 12 ঘন্টা, তারপরে তার আত্মীয় স্বজনদের জানাচ্ছে কত? 12 ঘন্টা। জেনে রাখা ভালোতে চলে আসি আমরা, দেখেন সাক্ষী লাগবে কয়জন? একজন। এবং পারিবারিক সদস্য এদের জানাতে হবে 12 ঘন্টার মধ্যে, আর আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবে 12 ঘন্টার মধ্যে, আবার আইন সাক্ষাতের সুযোগ দিবেও কত ঘন্টার মধ্যে? 12 ঘন্টা। সবই 12 ঘন্টা, মনে রাখা সহজ। জানাবে 12 ঘন্টা, সাক্ষাতের সুযোগ দিবে 12 ঘন্টা, আইনজীবীর সাথে পরামর্শের সুযোগ দিবে এটাও 12 ঘন্টা। জি বলেন। হ্যাঁ, সেলফ প্র্যাকটিসটা দেখেন, গ্রেফতারের স্মারকলিপি মেমোরান্ডাম অফ অ্যারেস্ট কয়জন সাক্ষী কর্তৃক প্রত্যায়িত হতে হবে? সর্বনিম্ন একজন। বুঝছেন? আর ঘন্টার কথা বললে সব কত ঘন্টা? 12 ঘন্টা। তারপরে দেখেন 46-এর খ আছে, এটা পড়ার এত বেশি লেস ইম্পর্টেন্ট, নট সো ইম্পর্টেন্ট, এটা প্রয়োজন নাই। পরে 3 নাম্বার 5 নাম্বার পেজে চলে আসেন, দেখেন গ্রেফতারের তথ্য রক্ষণাবেক্ষণ প্রদর্শনের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, এখানেও একটা আছে, এটাও আমরা গুরুত্বপূর্ণ না, প্রয়োজন নাই। 46-এর ঘ আছে গ্রেফতারকৃত ব্যক্তির স্বাস্থ্য নিরাপত্তা এমনি জানার জন্য, পড়লে পড়েন।
প্রাথমিক চিকিৎসা নির্ধারণ, সার্টিফিকেট সরবরাহ করা, অসুস্থ বা জখমপ্রাপ্ত ব্যক্তিকে কোর্টে হাজির করলে ম্যাজিস্ট্রেটের করণীয়, এটা গুরুত্বপূর্ণ। পাইছেন? ওই যে 6 নাম্বার পেজের মাঝে দেখেন, পাইছেন কিনা? অসুস্থ বা জখমপ্রাপ্ত গ্রেফতারকৃত ব্যক্তি কোর্টে হাজির করলে ম্যাজিস্ট্রেটের করণীয়, পেয়েছেন? যে ক্ষেত্রে গ্রেফতারকৃত ব্যক্তিকে অসুস্থ বা জখমপ্রাপ্ত অবস্থায় ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে, সেক্ষেত্রে তার চিকিৎসার জন্য ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবে। যে ক্ষেত্রে আটককৃত ব্যক্তি এমন ভাবে মারাত্মকভাবে জখমপ্রাপ্ত অসুস্থ, তাকে হাসপাতালে ভর্তি করা প্রয়োজন এবং ম্যাজিস্ট্রেটের নিকট তাকে শারীরিকভাবে উপস্থাপন করা অসম্ভব করে তোলে, সেক্ষেত্রে তাকে ইলেকট্রনিক ভিডিও সংযোগের মাধ্যমে ম্যাজিস্ট্রেট সন্তুষ্টি সাপেক্ষে ম্যাজিস্ট্রেট যেমন শর্ত নির্ধারণ করে সেই শর্তে হাজির করা যেতে পারে। এই জায়গায় বলতে যে সে যদি গ্রেফতারকৃত ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে তারে হাসপাতালে ভর্তি করা দরকার, তাহলে তারা হাসপাতালে ভর্তি করতে হবে, এবং তারে তো হাজির করা যাচ্ছে না, তাইলে সে হাজিরা দিবে এই যে ভিডিও চ্যাটিং এর মাধ্যমে। ভিডিও চ্যাটিং এর মাধ্যমে সে কোর্টে হাজিরা দিবে যে অমুক জায়গায় সে অসুস্থ অবস্থায় আছে। বুঝতে পারছেন? আমরা গতকাল পড়ছিলাম অভিযুক্তকে তল্লাশি, এমনি তল্লাশি পড়ছিলাম 51 ধারা, মহিলা তল্লাশি হচ্ছে কত, 52 ধারা, মনে আছে কিনা আপনাদের? তার মধ্যে মহিলার দেহ তল্লাশি করবে, মহিলা মহিলা বেক করবে, মহিলা পুলিশ হতে পারে বা অন্য কোনো মহিলাও হতে পারে। তো আমরা চলে আসি অভিযুক্তকে তল্লাশি, ধারা 51 কোড অফ ক্রিমিনাল প্রসিজার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের 51 ধারা সংশোধন করে বিধান করা হয়েছে। দেখেন, আন্ডারলাইন করেন, 51 ধারা সংশোধন করে বিধান করা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে কোনো বস্তু জব্দ করা হলে পুলিশ কর্মকর্তা সাক্ষীর উপস্থিতিতে উহার একটি তালিকা প্রস্তুত করবে এবং তাহার স্বাক্ষর নিবে, এবং যদি সম্ভব হয় গ্রেফতারকৃত ব্যক্তিকে ও তার কর্তৃক মনোনীত ব্যক্তিকে উহার একটি কপি সরবরাহ করবে। বলছে যে যার কাছ থেকে যা যা জব্দ করলো, ধরেন গ্রেফতারকৃত ব্যক্তির কাছে মোবাইল ছিল, মানি ব্যাগ ছিল, এত টাকা পয়সা ছিল, এগুলো জব্দ করছে, জব্দ করার পরে ওই সাক্ষী থাকবে, সাক্ষীর উপস্থিতিতে একটা তালিকা প্রস্তুত করবে, করার পরে ওইটার একটা স্বাক্ষর নিবে এবং ওইটার একটা কপি আবার গ্রেফতারকৃত ব্যক্তিকে দিবে বা তার মনোনীত ব্যক্তিকে দিবে, বললো যে আপনারা গ্রেফতার করছি, আপনার কাছ থেকে কি কি জব্দ করা হলো, এই যে তার বন্ধু ছিল, বন্ধুরে দিছে, আমার মনোনীত ব্যক্তি। তাহলে কি কি জব্দ করছে ওর একটা তালিকা পুলিশের কাছে যেরকম থাকলো, আর ওই সাথে সাথে তার কাছেও থেকে গেল। উক্ত সংশোধনের ফলে অভিযুক্তের নিকট হতে যদি এমন কিছু উদ্ধার করা হয় যা অপরাধের সাথে জড়িত না, দেখেন, যদি এমন কিছু উদ্ধার করা হয় যা কি অপরাধের সাথে জড়িত না, সেই সকল বিষয়বস্তুর একটা তালিকা করতে হবে এবং উহাতে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে যদি সম্ভব হয়। এই বিধানের ফলে অভিযুক্ত ব্যক্তির মালামাল 9/6 যে অভিযোগ পূর্বে ছিল সেটা কিছুটা হলেও দূর হবে। বলছে যে আগে গ্রেফতারের সময় অনেক জিনিসপত্র জব্দ করছে কিন্তু পরে আর সেগুলো পাওয়া যায়নি, বাট এখন করে দিছে যে কি কি জব্দ করছেন তালিকা করবেন, স্বাক্ষর দিবেন এবং তারে একটা কপি দিবেন। তো এজন্য ওই মানে মালামাল যাতে হারাই না যায় এই মর্মে একটা বিধানে যে 51 ধারায় এখন করেছে। এই তো। তো আমরা আহ এখন আমরা চলে আসি 54 ধারা। 54 ধারায় আমূল পরিবর্তন এনেছে, পাইছেন? আগে 54 ধারায় 9 শ্রেণীর ব্যক্তিকে গ্রেফতার করা যেত বিনা পরোয়ানায়, এখন সেটা হয়ে গেছে 11 শ্রেণী। বহুবার পরীক্ষা আসছে যে 54 ধারায় কয় প্রকার ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায়, 9 প্রকার। এখন হয়েছে কয় প্রকার? 11 প্রকার। এই যে 11 প্রকার, প্রথম প্রকারটা দেখেন, যে যে ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। তো এটা পড়ার আগে আমাদের একটু মনে রাখা দরকার যে পুলিশ কোন কোন ব্যক্তিকে ওয়ারেন্ট সহ গ্রেফতার করতে পারে, আবার ওয়ারেন্ট ছাড়াও গ্রেফতার করতে পারে। তো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার আমাদের এই ফৌজদারি কার্যবিধির 54 ধারায় আছে, 55 ধারায় আছে, 57 ধারায় আছে, 151 ধারায় আছে। এই সকল ধারায় পুলিশ যদি কাউকে গ্রেফতার করে তাহলে পুলিশের কোনো ওয়ারেন্টের দরকার নাই। তো তার মধ্যে আমরা 54 ধারা 2025 সালের সংশোধনীতে এটা খুবই মানে বড় একটা পরিবর্তন এনেছে। প্রথমে আমরা চলে আসি 54 ধারার প্রথম পয়েন্টটা দেখেন, যে কোনো পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। প্রথমত দেখেন, যে কোনো ব্যক্তিকে যিনি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে, আন্ডারলাইন করেন, আমলযোগ্য অপরাধ করেছেন। এটার অর্থ হলো যদি কোনো ব্যক্তি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে আমলযোগ্য অপরাধ করে, পাইছেন না ওই নোটে, ওই নোটে এক্সট্রা নোটে, হ্যাঁ,
7 নম্বর পেজে দেখেন, পাইছেন? 7 নম্বর পেজে দেখেন, পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে যদি কেউ আমলযোগ্য অপরাধ করে তাহলে পুলিশ তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 2 নাম্বার দেখেন, দ্বিতীয়, যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত নালিশ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিযুক্ত সন্দেহের অস্তিত্ব আছে যে তিনি এমন কোন আমলযোগ্য অপরাধ করেছেন, সন্দেহ আছে যে তিনি আমলযোগ্য অপরাধ করেছে, যা আন্ডারলাইন করবেন, অর্থদণ্ড সহ বা ব্যতীত 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত কারাবাসের শাস্তি যোগ্য, সেই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি নিম্নলিখিত শর্তাবলী পূরণ হয়। তাহলে এখানে বলতে, যদি যদি সন্দেহ হয় যে এমন একটা অপরাধ আমলযোগ্য অপরাধের সাথে সে সম্পর্কিত যেটা অর্থদণ্ড সহ বা ব্যতীত কত বছর, 7 বছর, তো তার প্রথমটা যদি দেখেন, এমন নালিশ তথ্য বা সন্দেহের ভিত্তিতে উক্ত পুলিশ কর্মকর্তার বিশ্বাস করার কারণ আছে যে এমন ব্যক্তি উল্লিখিত অপরাধ করেছেন এবং পুলিশ কর্মকর্তা সন্তুষ্ট যে এমন গ্রেফতার প্রয়োজন উক্ত ব্যক্তিকে আরো কোনো অপরাধ সংগঠন করা হতে বিরত রাখতে। পুলিশ কর্মকর্তারা বলে দিছে যে সে যাতে আরো কোনো অপরাধ সংগঠন, মানে সে যদি মনে করে যে গ্রেফতার না করলে সে আরো অপরাধ এই ধরনের করতে পারে, উক্ত অপরাধের উপযুক্ত তদন্ত করতে, উক্ত অপরাধের সাক্ষ্য বিনাশ করা হতে বা যে কোনো পন্থায় উক্ত সাক্ষ্য বিকৃত করা হতে এমন ব্যক্তিকে বিরত রাখে। মানে তারা যদি গ্রেফতার করা না হয় তাহলে ওই অপরাধের সাক্ষ্য টাক্ষ্য সে নষ্ট করে ফেলতে পারে। তারপরে দেখেন, এমন ঘটনার সময় আদালত বা পুলিশ কর্মকর্তার নিকট প্রকাশ করা হতে বিরত রাখতে মামলার ঘটনার সাথে পরিচিত যে কোনো ব্যক্তিকে অনুচিত প্রভাব, হুমকি, প্রতিশ্রুতি প্রদান করা হতে বিরত রাখতে এমন ব্যক্তিকে বিরত রাখতে, প্রদান করা হতে এমন ব্যক্তিকে বিরত রাখতে। তারপরে দেখেন, উমা দেখেন, কারণ যদি না এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় তবে প্রয়োজনে আদালত উক্ত ব্যক্তির হাজিরা নিশ্চিত করা যাবে না। সো মোটামুটি এই জায়গায় যে কথাগুলো বলছে যে আমলযোগ্য অপরাধের সাথে 1 নাম্বার হলো আমলযোগ্য অপরাধ করলে গ্রেফতার করা যাবে পুলিশের সামনে, আর আমলযোগ্য অপরাধের সন্দেহ থাকলেও গ্রেফতার করা যাবে, এটা হলো কত, 2 নাম্বার। 3 নাম্বারে আসেন, তৃতীয়ত, পাইছেন? তৃতীয়ত, যে ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে যে সে অর্থদণ্ড সহ হোক বা না হোক 7 বছরের বেশি মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় একটি আমলযোগ্য অপরাধ করেছে। আগেরটা ছিল 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত, আর এটা বলছে 7 বছরের বেশি অথবা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় একটি আমলযোগ্য অপরাধ করেছে এবং পুলিশ অফিসারের সেই তথ্যের ভিত্তিতে বিশ্বাস করার কারণ আছে যে সেই ব্যক্তি উক্ত অপরাধ করেছে। 4 নাম্বার দেখেন, চতুর্থত, যে ব্যক্তি যার দখলে কোনো বৈধ অজুহাত ব্যতীত, আন্ডারলাইন করেন, ঘর ভাঙার সরঞ্জাম রেখেছে, অজুহাত প্রমাণের ভার এমন ব্যক্তির উপর বর্তাবে। বৈধ অজুহাত ব্যতীত তার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাইছে, বললো যে আপনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম কেন, সে কোনো কারণ দেখাইতে পারে না, সে কাঠমিস্ত্রিও না, এগুলোর দোকানও নাই, তাহলে কেন আছে, যে কোনো একটা অপরাধ করার জন্য তার কাছে এই জিনিসগুলো আছে। পঞ্চমত, যে ব্যক্তিকে এই কোডের অধীনে বা সরকারের আদেশ দ্বারা কোল দিবেন অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে, কাউকে অপরাধী হিসেবে ঘোষণা দিতে পারে, ধরেন কুখ্যাত অপরাধী, বলছে যে এরশাদ শিকদার তার অপরাধী হিসেবে ঘোষণা দিছে। আচ্ছা, ষষ্ঠত, যে ব্যক্তির দখলে এমন কিছু পাওয়া গেছে যা যুক্তিযুক্ত ভাবে চোরাই মাল বলে সন্দেহ করা যেতে পারে, আন্ডারলাইন করেন, চোরাই মাল বলে সন্দেহ করা যেতে পারে, এবং এমন মাল সম্পর্কিত বিষয়ে অপরাধ করেছে মর্মে যাকে যুক্তিসঙ্গত ভাবে সন্দেহ করা যেতে পারে। তাহলে চোরাই মাল বলে সন্দেহ করা যেতে পারে এবং এমন মাল সম্পর্কিত বিষয়ে অপরাধ করেছে মর্মে যাকে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ করা যেতে পারে। মানে আপনার কাছে একটা মালামাল আছে, এখন পুলিশ যদি আপনারে বলে যে এই মাল আপনি কেমনে পাইলেন, আপনি কোনো যৌক্তিক কারণ দেখাইতে পারেন নাই, তাহলে ধরে নেওয়া যেতে পারে এটা চোরাই মাল। সপ্তম দেখেন, পুলিশ অফিসারকে তার দায়িত্ব পালনকালে বাধা দানকারী ব্যক্তি বা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করেছে বা পলায়নের চেষ্টা করে, পুলিশ তার কাজ করতেছিল, পুলিশের কাজে গিয়ে বাধা দিছেন, আমাদের এক আইনজীবী মহোদয় বাধা দিয়ে ধরা খেয়ে আছে, জামিন পাইছে এখনো, এখনো জামিন পাই নাই। সো তাহলে পুলিশের কাজে বাধা দেওয়া দিলে তারাও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আচ্ছা, অষ্টম দেখেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী, ডেজার্টার বলে, পলায়নকারী কোন বাহিনী হতে যদি কেউ পলায়ন করে তাহলে বলে কি, ডেজার্টার। সশস্ত্র বাহিনী হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 বাহিনী মিলে সশস্ত্র বাহিনী গঠিত, 1972 সালে গঠিত হয়। তাহলে সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী ডেজার্টার বলে কোন ব্যক্তিকে যুক্তিসঙ্গত ভাবে সন্দেহ করা বলে। নবম দেখেন, নবম,
যে ব্যক্তি বাংলাদেশের বাইরে কোনো স্থানে সংগঠিত, বাংলাদেশের বাইরে, এটা বলতেন বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে সংগঠিত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত, অথবা যার বিরুদ্ধে যুক্তিযুক্ত অভিযোগ করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে বা যুক্তিসঙ্গত সন্দেহের অস্তিত্ব রয়েছে যে তিনি এমন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যা বাংলাদেশে সংগঠিত হলে বাংলা অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হতো, এবং যার জন্য তিনি প্রত্যর্পণ সম্পর্কিত কোনো আইনের অধীনে অথবা অন্যথায় বা বাংলাদেশে গ্রেফতার বা হেফাজতে আটক রাখা যেত। এইটা বানাইছে মেইনলি ওই রাজনৈতিক কারণে, যে বাংলাদেশের বাইরে বসে সে যদি কোনো অপরাধ করে, তাহলে যেটা বাংলাদেশে হলেও অপরাধ হতো, তাহলে তারও গ্রেফতার করা যেতে পারে বিনা প্রণয়। দশম দেখেন, কোন মুক্তিপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি যে ধারা 565 উপধারা 3 এর অধীনে কোন নিয়ম ভঙ্গ করেছেন। 565(3), ভাই 565(3) কি আছে? 565(3) হলো যে যখন কোনো ব্যক্তিকে আদালত মুক্তি দিবে, মুক্তি দিলে আদালত বলে দিতে পারে যে আপনার মুক্তি দেওয়া হলো, বাট আপনি বাসস্থান পরিবর্তন করলে আদালতে অবগত করবেন। মানে আপনি আজকে গোপালগঞ্জ আছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, যদি আপনি ঢাকা যেতে চান তাহলে আদালতে জানাই দেবেন যে আমি এখন আছি কোথায়, ঢাকায়। বা ঢাকা থেকে অন্য জায়গায় যেতে চান, আদালতকে অবগত করতে হবে যে এখন আমি আছি অমুক জায়গায়। সো এই শর্ত যদি আপনি কেউ ভঙ্গ করে, তারেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। একাদশ দেখেন, যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য কোনো পুলিশ অফিসারের কাছে অনুরোধ পাওয়া গেছে, পুলিশ অফিসারের কাছে কেউ অনুরোধ করেছে, তবে শর্ত থাকে যে অনুরোধ যে ব্যক্তিকে গ্রেফতার করা হবে সেই ব্যক্তিকে এবং অপরাধ বা অন্য কোনো কারণ যার জন্য গ্রেফতার করা হবে সেটা নির্দিষ্ট করে দিবে, এবং সেখান থেকে এটা অনুমান করা যেতে পারে যে উক্ত ব্যক্তিকে পরোয়ানা ব্যতীত অনুরোধকারী কর্মকর্তা বৈধভাবে গ্রেফতার করতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে কারো গ্রেফতারের জন্য অনুরোধ করে তাহলে তারেও গ্রেফতার করতে পারে। আচ্ছা, তারপরে একটা পয়েন্ট দেখেন, নিবর্তনমূলক আটকের বিধান আছে এমন কোন আইনের অধীন আটকের উদ্দেশ্যে কোন পুলিশ কর্মকর্তা এই ধারার অধীন কোন ব্যক্তিকে গ্রেফতার করবে না। ভাই, নিবর্তনমূলক আটক হলো প্রিভেন্টিভ ডিটেনশন। নিবর্তনমূলক আটক হলো এমন আটক যে যখন বাংলাদেশ সরকার মনে করতেছে যে কোনো ব্যক্তি সে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত, তারে যদি, মানে লিপ্ত হতে পারে আর কি, এখনো হয় নাই, তারে যদি এই মুহূর্তে গ্রেফতার করা না হয় তাহলে তার দ্বারা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো এই নিবর্তনমূলক আটক করা হয় দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974, বিশেষ ক্ষমতা আইন 1974। তো ওই আইনের অধীন গ্রেফতার যদি কাউরে করা হয় সেটা 54 ধারায় গ্রেফতার বলে বিবেচিত হবে না, জাস্ট এটা মনে রাখেন। সো জেনে রাখা ভালো, 54 ধারায় পুলিশ 11টা ক্ষেত্রে কোনো ব্যক্তিকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করতে পারে। আগে পারতো কয়টা ক্ষেত্রে? 9টা, এখন কয়টা? 11টা, এইটুকু। হ্যাঁ, সব 2025। তাহলে সেলফ প্র্যাকটিসে দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 54 ধারায় পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? কয়টা? আগে ছিল কয়টা? 9টা। ঠিক আছে, আরো একটা ধারা আছে দেখেন, ধারা 54 ক, পরের পেজে পাইছেন? গ্রেফতারকৃত ব্যক্তিকে গ্রেফতারের কারণ জানাতে হবে। প্রত্যেক পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ব্যতীত, এটা বললেন ওয়ারেন্ট ব্যতীত আটক করেছে, ওয়ারেন্ট ব্যতীত আটক করছে এমন যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের সময় তাকে কেন গ্রেফতার করেছে সেটা জানাবে, এবং এটা জানাবেই যে দেখেন এটা জানাতে বাধ্য সে। Every police officer arresting any person without warrant shall, at the time of making arrest, communicate to him the reasons for which he is arrested. তাহলে এই 11টার কোন কারণে আপনারে গ্রেফতার করা হচ্ছে তারে অবশ্যই জানাইতে হবে যে তোমার এই কারণে গ্রেফতার করা হচ্ছে। বুঝতে পারছেন? এটা আছে 54 ক, আগে এই 54 ক ধারাটা ছিল না। তাহলে আগে 54তে ছিল 9টা, এখন বানাইছে কয়টা? 11টা। গ্রেফতারকৃত ব্যক্তিকে তার কারণ সম্পর্কে জানাইতে হবে কত ধারা? 54 ক। বুঝতে পারছেন? তো এখন আমরা আইন পাঠে চলে আসি, আসেন বলেন ফেরদৌস, বলেন। 54(2) বলছে যদি কেউ আমলযোগ্য অপরাধে সন্দেহ হয়েছে, যে আমলযোগ্য অপরাধটা 7 বছর বা 7 বছরের কম সাজা। আর 3-এ বলছে অপরাধ করছে যেটা সাজা 7 বছর বা তার 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ডযোগ্য, এতটুকু হলো পার্থক্য। হ্যাঁ, একটার সাজা 7 বছরের কম, আর 54(3) হলো একটা সাজা 7 বছরের বেশি বা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এই হলো কথা।
আচ্ছা, আমরা আইন পাঠের এখানে যে 54 ধারা আছে এখানে একটু চলে আসি। দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতার পাইছেন? যে সকল ক্ষেত্রে গোল দিবেন কোন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সেই সকল ক্ষেত্রে সমূহ 54 ধারায় উল্লেখ করা হয়েছে। যে সকল ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে, সেই সম্পর্কে বলছে 55 ধারায়। আর আমল অযোগ্য অপরাধে অভিযুক্ত বা নাম বাসস্থানের ঠিকানা যাতে অস্বীকার করেছে এমন ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা গ্রেফতার করতে পারে 57 ধারায়। একটা জিনিস খেয়াল করবেন, 54, 55, 57 তিন ধারায় গ্রেফতার করে পুলিশ কর্মকর্তা, কিন্তু 55 ধারায় ভবঘুরে বা সন্দেহভাজনের ক্ষেত্রে গ্রেফতারটা পুলিশ কর্মকর্তা হলেই হবে না, সেই পুলিশ কর্মকর্তাকে হতে হবে অফিসার ইনচার্জ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু 54 ধারায় 54-এ অ্যারেস্ট করতে হলে ওসি সাহেবের ওসি হওয়ার দরকার নাই। কিন্তু 55 ধারায় ভবঘুরে অভ্যাসগত অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে হলে তার কি হইতে হবে? ভারপ্রাপ্ত কর্মকর্তা। 54 ধারা এখানে যা আছে এটা তো আর এখন পড়বো না, কারণ 54 ধারা তো অলরেডি আমরা পড়ে ফেলেছি। তারপর দেখেন, ফৌজদারি কার্যবিধি 54 ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং পরোয়ানা ব্যতীত 9 প্রকারের জায়গায় এখন হবে কত? 11 প্রকার। দেন আর আপনার তো ওইটা বইয়ের সাথে দরকার লাগাই নিবেন, বুঝছেন? সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? পুলিশ কর্মকর্তাকে। এই জায়গা তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়ার প্রয়োজন নাই, সে হতেও পারে নাও পারে, বুঝছেন? 4, 5 একটা একটা এখানে একটা বিষয় আছে, এই প্রশ্ন আপনাদের আসবে না, তারপর জেনে রাখেন 5 নাম্বার প্রশ্নটা, যে বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কে আপিল বিভাগ নিম্নলিখিত কোন মামলায় নির্দেশনা দিয়েছে? বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কে আপিল বিভাগ নির্দেশনা দিয়েছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ, বুঝছেন? ব্লাস্ট একটা এনজিও, তারা রিড করে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করে, মানুষের অনেক সময় হয়রানি করে, যা ইচ্ছা তাই করে, তখন নির্দেশনা দিল এই মামলায়। এই মামলাটার নাম হচ্ছে কি বলেন? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। 6 নাম্বার প্রশ্নটা দেখেন, ভিভিআই 6 নাম্বার, গ্রাম প্রধান নিয়োগ দিতে পারে কে? দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট। ভিভিআই পরীক্ষায় প্রশ্ন আসবে, গ্রাম প্রধান কে নিয়োগ দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। 7 নাম্বার দেখেন, পুলিশ গ্রেফতার করা আসামির দেহ তল্লাশি করতে পারে কত ধারায়? 51 ধারা। 51 ধারাটা কিন্তু 2025 সালে অ্যামেন্ডমেন্ট করছে। এখন বলছে ওই যে গ্রেফতার করার সময় কি কি জব্দ করলো তার তালিকা করবে, এবং তালিকাটা গ্রেফতারকৃত ব্যক্তির মনোনীত ব্যক্তিরে দিবে। আগে কিন্তু এই বিধানটা ছিল না। আর মহিলাদের দেহ তল্লাশি কত ধারায়? 52 ধারায়। আমরা ধারা 55 চলে আসি। দেখেন, ধারা 55, ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার, অ্যারেস্ট অফ ভ্যাগাবন্ডস, হ্যাবিচুয়াল রোবার্স এটসেট্রা। 55 ধারায় পুলিশ বিনা পরোয়ানায় ভবঘুরে বা অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে। 55 ধারায় গ্রেফতারের ক্ষমতা শুধুমাত্র গোল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তো যদি বলে যে ভবঘুরে অভ্যাসগত দস্যু এদেরকে গ্রেফতার করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করানোর ব্যবস্থা করতে পারে। 55 ধারায় গোল দিবেন 3 শ্রেণীর ব্যক্তির উল্লেখ করছে। 54 ধারায় কয় শ্রেণীর? 11। 55 ধারায় কয় শ্রেণী? 3 শ্রেণী। 3 শ্রেণী কি কি আমরা দেখবো, দেখেন। প্রথমটা দেখেন, ক, এইরূপ থানার এলাকার মধ্যে কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, নিজের উপস্থিতি গোপন করার জন্য সাবধানতা গ্রহণ করেছে, যার ফলে যুক্তিসঙ্গত বিশ্বাস করা যেতে পারে কোন আমলযোগ্য অপরাধ করতে সে সাবধানতা গ্রহণ করেছে। যে থানা, এই থানার মধ্যে সে নিজের উপস্থিতি গোপন করার চেষ্টা করতেছে, পলাই পলাই থাকে, তারে গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। এইরূপ থানার এলাকার মধ্যে কোনো প্রকাশ্য জীবিকা নাই, এই যে দেখেন, এটা বলতেন প্রকাশ্য জীবিকা নাই এমন কোন ব্যক্তিকে, বা নিজের সম্পর্কে কোনো সন্তোষজনক বিবরণ দিতে পারেন এমন কোন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, তুমি এই জায়গা কেন, কোথায় বাসা, এলাকার কোথায় বাসা জানে না, কি করো, তারও কোনো ছাত্র নাকি বাপের কামাই খায় নাকি নিজে কিছু করে, এই টাইপের কোনো বিবরণ সে দিতে পারতেছে না, তাহলে তারও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কততে? 55 ধারায়। তাহলে যে নিজের উপস্থিতি গোপন করতেছে, 1, আর 2 হলো যার প্রকাশ্য কোনো জীবিকা নাই। 3 নাম্বার দেখেন, অভ্যাসগত ডাকাত, গৃহভঙ্গকারী, চোর বলে পরিচিত অথবা চোরাই মাল বলে জেনে অভ্যাসগতভাবে চোরাই মাল গ্রহণ করার দুর্নাম আছে এমন কোন ব্যক্তিকে, বা অভ্যাসগতভাবে বলপূর্বক আদায় করে বলে পরিচিত
বা অভ্যাসগতভাবে বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে অন্যকে আঘাতের ভয়ভীতি প্রদর্শন করে বা করার চেষ্টা করে এমন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তাহলে অভ্যাসগত অপরাধী, গৃহভঙ্গকারী এদেরকেও গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। তাহলে উপস্থিতি গোপন করতেছে, প্রকাশ্য জীবিকা নাই, আর অভ্যাসগত অপরাধী, এই তিন শ্রেণী হলো কত ধারায়? 55 ধারায়। কে গ্রেফতার করতে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পুলিশ অফিসার বললে হবে না, ওই পুলিশ অফিসারকে হতে হবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 55 ধারায় ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 3 নাম্বার দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 55 ধারায় কয় শ্রেণীর? 54 ধারায় কয় শ্রেণীর? 11 শ্রেণীর। আমরা চলে এসেছি 57 ধারা। দেখেন, নামাজে যাব তার আগে এটা একটু পড়ে যাই। 57 ধারায় বলেছে নাম এবং বাসস্থান জানাতে অস্বীকৃতি, রিফিউজাল টু গিভ নেম অ্যান্ড রেসিডেন্স। আমল অযোগ্য, আগের দুইটা গ্রেফতার করছে আমল যোগ্যর ক্ষেত্রে, এটা বলতেন আমল অযোগ্য অপরাধ করেছে বা এমন অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে 57 ধারায় পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। 57 ধারা প্রযোজ্য হলো সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধ করেছে, কি অপরাধ? আমল অযোগ্য অপরাধ। ধরেন পুলিশের সামনে যদি একজন একটা আমল অযোগ্য অপরাধ করে, ধরেন একজন আরেকজনের থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়ে আমল অযোগ্য অপরাধ, পুলিশ তারা গ্রেফতার করতে পারবে না, এক্ষেত্রে অনুমতি লাগবে ম্যাজিস্ট্রেটের। এখন পুলিশ যায় তার নাম ঠিকানা জিজ্ঞেস করছে, যে এই ছেলে তোমার নাম ঠিকানা বলো, সে নাম ঠিকানা দেয় না বা নাম ঠিকানা ভুল দিছে, তাহলে সেই ক্ষেত্রে তার বিনা কারণে গ্রেফতার করতে পারে। বাট সে যদি নাম ঠিকানা দিত বা সে যদি ঠিকঠাক বলতো, তাইলে আবার তার বিনা কারণে গ্রেফতার করতে পারতো না। এই যে দেখেন 57 ধারায় পুলিশ কর্মকর্তা, এটাও পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে যদি ব্যক্তি কোন আমল অযোগ্য অপরাধ করে বা করার জন্য কি হয়? অভিযুক্ত হয়, এবং পুলিশ অফিসারের দাবি ক্রমে নিজের নাম, আন্ডারলাইন করবেন, নিজের নাম বাসস্থান জানাতে অস্বীকৃতি জ্ঞাপন করে। দেখছেন, নিজের নাম বা বাসস্থান কোথায় এটা জানাতে সে কি করতেছে? অস্বীকৃতি জানাচ্ছে। এইরূপ নাম বা বাসস্থানের কথা প্রকাশ করে যা উক্ত অফিসার যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলে মনে করে, অথবা এমন কোন নাম বলছে যেটা সে মনে করে হচ্ছে মিথ্যা। তাহলে যদি বলে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে বিনা কারণে গ্রেফতার 54-55, আমল অযোগ্যের ক্ষেত্রে 57, আমল অযোগ্য অপরাধ করলেই গ্রেফতার করতে পারে না, সে যদি নাম ঠিকানা দেয়, দিতে না চায়, ভুল দেয়, সেক্ষেত্রে গ্রেফতার করতে পারে কততে? 57। 54-তে পুলিশ অফিসার, 57-তে পুলিশ অফিসার, বাট 55-তে পুলিশ অফিসার, বাট সেই পুলিশ অফিসারকে হতে হবে কি? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সো নামাজের বিরতি, নামাজ শেষে আবার ইনশাল্লাহ আমরা শুরু করব। তো বিরতির আগে আমরা পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তিনটা ধারায় পড়ছি, একটা হলো 54, 55, 57। 54 আর 55 হতে পারে আমল যোগ্যর ক্ষেত্রে, 54 হতে পারে 11টা ক্ষেত্রে, 55 হতে পারে 3টা ক্ষেত্রে। আর আমল অযোগ্য অপরাধ যদি পুলিশের উপস্থিতিতে করে এবং পুলিশ তার নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে যদি নাম ঠিকানা না দেয়, অস্বীকার করে, তাহলে গ্রেফতার করতে পারে আমল অযোগ্যের ক্ষেত্রে, এটা হলো 57। এখন দেখেন 59 ধারায় বলতেছে যে বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতার বা এইরূপ গ্রেফতারের পরবর্তী কার্যপদ্ধতি। বেসরকারি ব্যক্তি আসলে কি? আমরা এখানে মোটামুটি যারা আছি, মানে যারা সরকারি কর্মরত না, যারা সাধারণ জনগণ, তারাই হলো বেসরকারি ব্যক্তি। তো পুলিশ যেরকম গ্রেফতার করতে পারে কাউরে, আইন আমাদেরকেও ক্ষমতা দিয়েছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার। তো কিভাবে? দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 59 ধারায় বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেফতারের ক্ষমতা আলোচনা করা হয়েছে। 59 ধারায় বেসরকারি ব্যক্তি, প্রাইভেট পার্সন বল দিবেন, 2 শ্রেণীর ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। তাহলে আমি আপনিও গ্রেফতার করতে পারবো কয় শ্রেণীর ব্যক্তিকে? 2 শ্রেণীর। কি কোন 2 শ্রেণী? দেখেন, অজামিনযোগ্য এবং আমলযোগ্য অপরাধ সংগঠন করেছে মর্মে প্রতীয়মান হয়। আমার আপনার সামনে যদি এমন কোন অপরাধ করে যেটা হলো জামিন অযোগ্য, জামিন অযোগ্য আর অজামিনযোগ্য একই কথা, আর হলো আমল যোগ্য, দুইটাই হতে হবে, সেটা জামিন অযোগ্য হইতে হবে, এর সাথে সাথে আমল যোগ্য হতে হবে। তার মানে আমার সামনে ধরেন একজন আর একজনকে হত্যা করছে, তাহলে যে হত্যা করছে সে হত্যাটা হলো একটা জামিন অযোগ্য এবং আমলযোগ্য, তাই তারে গ্রেফতার করার ক্ষমতা আমার আছে, পুলিশের দরকার নাই, তারই আমি গ্রেফতার করতে পারবো। বা অপরাধী বলে ঘোষিত ব্যক্তি, প্রোক্লেইমড অফেন্ডার, সরকার একজনকে অপরাধী বলে ঘোষিত করছে, ধরেন এরশাদ শিকদারের অপরাধী হিসেবে ঘোষণা করছে, সো এরশাদ শিকদারের আপনি যে জায়গা পাবেন
সেই জায়গায় গ্রেফতারের ক্ষমতা আপনার আছে। তাহলে পুলিশ যেরকম বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, আমরাও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারি। এবং এমন গ্রেফতারকৃত ব্যক্তিকে কোনো প্রকার অপ্রয়োজনীয় বিলম্ব না করে উইদাউট আননেসেসারি ডিলে পুলিশ কর্মকর্তার নিকট হস্তান্তর করবে। এখন আমি গ্রেফতার করে আমার বাড়ি নিয়ে যে তারে পেদানি দেবো, বিষয়টা তা না। আমি গ্রেফতার করার পরে তারে আবার হাজির করে নিতে হবে কোথায়? পুলিশ কর্মকর্তার কাছে। বুঝছেন? আমি আমার বাড়িতে নিয়ে গেলে হবে না। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে বেসরকারি ব্যক্তি কাউকে গ্রেফতার করার পর ওই ব্যক্তিটাকে কোথায় হাজির করবে? পুলিশ কর্মকর্তার নিকট। বা বা দেখেন, পুলিশ কর্মকর্তার অনুপস্থিতিতে তাকে নিকটস্থ থানার হেফাজতে নিয়ে যাবে বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বুঝতে পারছেন? তো 16 পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, দেখেন, যে বেসরকারি ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন যদি অপর ব্যক্তিটি জামিন অযোগ্য এবং আমলযোগ্য অপরাধ করেন। তো আমার মনে রাখতে হবে জামিন অযোগ্য আর আমলযোগ্য, এইটা সবাই জানে। বাট আরো একটা আছে, সেটা কি? ঘোষিত অপরাধী। ঘোষিত অপরাধী। 2 নাম্বার প্রশ্নটাও যদি দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর কোন ধারার বিধান অনুযায়ী একজন সাধারণ ব্যক্তি নন বেইলেবল বা কগনিজেবল, নন বেইলেবল মানে জামিন অযোগ্য, কগনিজেবল মানে আমলযোগ্য, অপরাধ করে তখন তাকে গ্রেফতার করতে পারে কত ধারায়? 59 ধারায়। বুঝতে পেরেছেন? তাহলে আমরা মোটামুটি জানলাম ভাই এতক্ষণ ধরে যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 54, 55, 57, সাধারণ ব্যক্তি পারে 59। বুঝছেন? এখন দেখবো ম্যাজিস্ট্রেট কখন গ্রেফতার করে। ম্যাজিস্ট্রেট, স্বয়ং ম্যাজিস্ট্রেটেরও গ্রেফতার করার ক্ষমতা আছে। এটা হলো 64 আর 65। এই যে দেখেন, 64 ও 65 ধারায় যে কোনো ম্যাজিস্ট্রেট, আইদার এক্সিকিউটিভ বা জুডিশিয়াল, যে কোনো ম্যাজিস্ট্রেট মানে সে হোক নির্বাহী হোক সে বিচারিক, কর্তৃক গ্রেফতারের বিধান আলোচনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের গোল দিবেন উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করেছে এমন কোন ব্যক্তিকে 64 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতারের নির্দেশ দিতে পারে। ম্যাজিস্ট্রেট স্বয়ং উপস্থিত আছে, এই সময় তার সামনে অপরাধ করছে, এই অপরাধটা আমলযোগ্য হইতে পারে, আমল অযোগ্য হইতে পারে। বুঝছেন? পুলিশের সামনে তো নর্মালি আমল যোগ্য করলে গ্রেফতার করতে পারে, আমল অযোগ্যের ক্ষেত্রে কিন্তু পারে না। পারে কখন? যদি নাম ঠিকানা না দেয়। কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে, সে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক বা বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, তার সামনে আমল যোগ্য অপরাধ করুক বা আমল অযোগ্য করুক, যাই করুক না কেন, তিনি স্বয়ং নিজে গ্রেফতার করতে পারে অথবা গ্রেফতারের নির্দেশ দিতে পারে। কত ধারায়? 64 ধারায়। 64 ধারা। অন্যদিকে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, উক্ত ব্যক্তিকে 65 ধারায় নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করতে নির্দেশ দিতে পারে। সো আমরা 64টা বুঝছি, কিন্তু 65 অনেকটা 64-র মতো মনে হয়, বাট অ্যাকচুয়ালি মতো মনে হইলেও অ্যাকচুয়ালি পার্থক্য আছে। কিভাবে? আবার পড়ি, দেখেন। ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে যে ব্যক্তিকে গ্রেফতার করতে ক্ষমতাবান, উক্ত ব্যক্তিকে 65 ধারায় ম্যাজিস্ট্রেট নিজে গ্রেফতার করতে পারে বা গ্রেফতার করতে নির্দেশ দিতে পারে। যেমন লেখেন, এখানে একটা লাইন লেখেন তাহলে ক্লিয়ার হবে। যেমন 190 ধারায়, যেমন 190 ধারায় আমলে নেওয়ার পরে গ্রেফতার, 190 ধারায় আমলে নেওয়ার পরে গ্রেফতার। ধৈর্য ধারণ করেন ভাই। 64 বুঝছেন যে ম্যাজিস্ট্রেটের সামনে করছে, ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, স্বয়ং তার সামনে অপরাধটা করছে। আর 65 হলো ম্যাজিস্ট্রেটের সামনে করে নাই। ধরেন যে কোনো অপরাধ যদি করে, আপনি যাইয়া নালিশ করেন কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। তখন ম্যাজিস্ট্রেট ওয়ারেন্ট ইস্যু করে, কারো গ্রেফতার নির্দেশ দেয়, ওয়ারেন্টটা সাধারণত কার্যকর করে পুলিশ, যে পুলিশে বলে যে অমুককে গ্রেফতার করো। তাহলে পুলিশে বলতে পারে বা উনি স্বয়ং কারো না বললে উনি নিজে যায় ও গ্রেফতার করতে পারে। এটা হলো 65। বুঝছেন? 64-র ক্ষেত্রে ওই অপরাধটা ম্যাজিস্ট্রেটের স্বয়ং সামনে হয়েছে, আর 65-তে সামনে হয় নাই, কিন্তু তারপরেও ওই অপরাধের জন্য ম্যাজিস্ট্রেট তারে গ্রেফতার করতে পারে, নিজে পারে বা অন্য কাউরে নির্দেশ দিতে পারে। কত? 65।
তাহলে ম্যাজিস্ট্রেটের সামনে ঘটলে 64, সামনে ঘটনায় অন্যান্য ক্ষেত্রে 65। বুঝতে পারছেন? আচ্ছা, তো বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারার ক্ষমতা হলে ম্যাজিস্ট্রেট নিজে কোনো ব্যক্তিকে আটক করতে পারে? কত ধারা? 65। দেখেন, এই জায়গা কিন্তু 64 নাই। 64তেও পারে, 65তেও পারে। 64তে পারে যখন ওনার সামনে ঘটবে, আর 65তে পারে অন্যান্য ক্ষেত্রে। জি। ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করতেছে, ওনার সামনে কোনো অপরাধ সংগঠিত হয়েছে ওনার ওনার উপস্থিতিতে, ওই ব্যক্তিরে ম্যাজিস্ট্রেট স্বয়ং নিজে গ্রেফতার করতে পারে, বা ওই জায়গায় জনসাধারণের বলতে পারে যে অমুককে গ্রেফতার করেন। পারে না? এটা হলো কত? 64। আর যখন কোনো অপরাধ ম্যাজিস্ট্রেটের সামনে ঘটে নাই, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করছে, তাহলে তারে গ্রেফতার করার নির্দেশ দেওয়ার ক্ষমতা তো ম্যাজিস্ট্রেটের আছে। তাহলে সেই ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট নির্দেশ না দিয়ে নিজে গ্রেফতারও করতে পারে। কত? 65। এ হলো কথা। আচ্ছা, তো তাহলে এখানে একটা ছক আছে ভাই, এই ছকটা যদি দেখেন, যে ছকের তথ্যাবলী আমরা জানি। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ পারে 54-55, আমল অযোগ্যর ক্ষেত্রে পুলিশ পারে 57, বিনা পরোয়ানায় সাধারণ ব্যক্তি গ্রেফতার করতে পারে কত? 59, আর বিনা পরোয়ানায় ম্যাজিস্ট্রেট গ্রেফতার করতে পারে কত? 64-65। 29-11 পরীক্ষায় যারা পাশ করতে চান, বা 29-11 যারা পরীক্ষার্থী না কিন্তু এই কোর্সের সাথে আপনারা যুক্ত আছেন, আপনাদের 29-11 নিয়ে ভাবার দরকার নাই, আপনারা প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করবেন। বুঝেন কিনা? যে আপনি যদি ভাবেন যে এতদিন আমি কিছু পড়ি নাই, এতদিন তো আপনার পড়ার দরকার নাই। এই যে আজকে যা পড়ছি, আজকের লেকচার প্লাস গত 2 দিনের লেকচার যদি কোনো ঘাটতি থাকে, আপনার দায়িত্ব হলো একটু ভালোভাবে শেষ করা। ধাপে ধাপে যখন শেষ করবেন, দেখবেন যে একটা নির্দিষ্ট সময় আমার একটা ভালো প্রস্তুতি হয়ে গেছে। তো আপনি প্রতিদিন ডে বাই ডে ভাবেন, কালকে আজকের পড়ার জন্য আগামীকাল হয়ে যায়, এইভাবে। তো এই আর কি। তো জেনে রাখা ভালো, যদি দেখেন জেনে রাখা ভালোতে যা যা আছে এগুলো আমরা জানি। জেনে রাখা ভালো। আহ, যে একেবারে লাস্টের পয়েন্টটা, এই পয়েন্টটা দেখবো। দেখেন, পরোয়ানা ব্যতীত গ্রেফতার করেছে এমন ব্যক্তিকে পুলিশ অপ্রয়োজনীয় বিলম্ব ব্যতীত, উইদাউট আননেসেসারি ডিলে, উক্ত মামলার বিষয় এখতিয়ার আছে এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট বা থানার ভারপ্রাপ্ত নিকট নিয়ে যাবে। ধারা কত? 60। মানে পুলিশ ওই যে যারা রাস্তাঘাটে গ্রেফতার করলো, ভবঘুরে আসামিরে গ্রেফতার করলো, পুলিশ তারে কোথায় নিয়ে যাবে? ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবে, নাহলে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে। এই কথাটা বলেছে কত ধারায়? 60 ধারায়। আর 59-এ সাধারণ ব্যক্তি গ্রেফতার করলে পুলিশ কর্মকর্তার কাছে নিয়ে যাবে, এটা হলো 59। আর পুলিশ যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করলো, তারে নিয়ে যাবে ম্যাজিস্ট্রেটের নিকট অথবা থানার। এই কথা পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধি 60 ধারা অনুসারে পুলিশ যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, তারা কি করবে? 60 তার ম্যাজিস্ট্রেটের কাছে নিবে অথবা কার কাছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। বুঝতে পারছেন? তো সেলফ প্র্যাকটিসের আমি আবার একটু বলে দিই। 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ কর্মকর্তা 11 শ্রেণী। 55 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 শ্রেণী। আর 57-তে ওই যে নাম ঠিকানা না দিলে বা মিথ্যা কথা বললে 57। আর সাধারণ ব্যক্তি গ্রেফতার করতে পারে কয় শ্রেণী বিনা পরোয়ানায়? 2 শ্রেণী। আর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ করলে 64। আর ম্যাজিস্ট্রেট ক্ষমতাবান অন্যান্য ক্ষেত্রে কত? 65। সেলফ প্র্যাকটিসের 1, 5, 6, 7, 8 নাম্বার ভিভিআই। দেখেন, এটা ভিভিআই, এটা মনে রাখতে হবে, আপনাদের বইতে আছে, পুরাতন বইতেও আছে। মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা হয়েছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে কার কাছে? মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিরে বিনা পরোয়ানায় মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করছে, এটা ওসি সাহেব কারে জানাবে? দেখেন, 62 ধারায় বলছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। তো এটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে মেট্রোপলিটন এলাকায় কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করেছে, এটা কাকে জানাবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। বুঝতে পেরেছেন?
9 নম্বর প্রশ্নটা দেখেন, মেট্রোপলিটন এলাকার বাইরে কোথায়, মেট্রোপলিটন এলাকার বাইরে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে, মানে মেট্রোপলিটন এলাকার বাইরে ধরেন গোপালগঞ্জ, কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপোর্ট করবে কার কাছে? ওই হিসাবে যদি ধরি, ঢাকার হিসাব যদি ধরি, ওই জায়গা চিফ মেট্রোপলিটন, তাহলে সেই হিসেবে গোপালগঞ্জ হয় শুধু চিফ জুডিশিয়াল। বাট পার্থক্য আছে দেখেন, এই জায়গায় চিফ জুডিশিয়ালও জানাইতে হবে এবং সেই সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেটকেও। বুঝছেন? এই উভয় কথাই বলছে 62 দ্বারাই বিবিআই, যে মেট্রোপলিটন এলাকায় বিনা পরোয়ানায় গ্রেফতার করলে কারে জানাবে, আর মেট্রোপলিটন এলাকার বাইরে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে কারে জানাবে। বাইরে যদি গ্রেফতার করে তাহলে সিজিএম প্লাস ডিএম, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কত ধারা? 62 ধারা। একই কোশ্চেন ছিল, বলেন। স্যার 60 ধারাতে মানে পুলিশ হচ্ছে আসামি ধরে নিয়ে আবার পুলিশ কর্মকর্তার কাছে দিবে এরকম আর কি নাকি? বোঝাতে পারি না। বলতেছে ওখানে অ্যারেস্ট করবে পুলিশ, হ্যাঁ, আবার সে নিয়ে যাবে ওসির কাছে এরকম, কিন্তু যে হ্যাঁ, অ্যারেস্ট করবে সে ওসি না। যে অ্যারেস্ট করবে সে, ওসি নয়। এখন সে ওসি হোক বা না হোক সেটা পরের বিষয়। ধরেন তারে গ্রেফতার করছে মার্কেট থেকে, তাহলে তারে কি করবে? 60 ধারায় বলতেছে যে তারে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, নাহলে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে যাবে। কথা তো সিম্পল, হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহলে ম্যাজিস্ট্রেট। এখন বুঝেন নাই কি? স্যার এটা কত সময়ের মধ্যে নেবে? 24 ঘন্টা না কম? সময়তে কাজ নাই। 60 ধারায় কোনো সময় বলছে? বলে নাই। কথা শেষ। 57 ধারায়। ওই জায়গা সময় নাম ঠিকানা না দিতে পারলে যা মনে করছে সেইটুকুই মনে রাখেন, যা বলি নাই তাই নিয়ে ঘাটায়েন না, খুঁচাবেন না। বোঝা গেছে? আচ্ছা, এখন আপনারা ধৈর্য ধারণ করেন, সব প্রশ্নের উত্তর পাবেন, খালি ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা চলে এসে 61 ধারা দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং পরবর্তী কার্যক্রম। এখন আপনার প্রশ্নটা এরকম হতে পারতো যে স্যার, তারে বিনা পরোয়ানায় গ্রেফতার তো করছে, তাহলে সে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই লোকটা তারে কতক্ষণ রাখবে, থানায় তারে কতক্ষণ রাখতে পারবে? 60 ধারায় তো বললো যে বিনা পরোয়ানায় গ্রেফতার করলে হয় ম্যাজিস্ট্রেটের কাছে নিবে, নাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিবে, এটা বলছে 60 ধারা। তো 60 ধারারে আরো বিস্তারিত ব্যাখ্যা দিছে 61 ধারায়। 61 ধারায় কি বলছে আমরা একটু দেখি, দেখেন। গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 61 ধারায় বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে গোল দেবেন, 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। 61 ধারায় আরো বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে 167 ধারার ম্যাজিস্ট্রেটের আদেশ, বিশেষ আদেশ ব্যতীত 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে আটক রাখবে না। সুতরাং 24 ঘন্টার অধিক সময় আটক রাখতে হলে 167 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট হতে বিশেষ আদেশ অনুসারে আটক রাখতে হবে। 24 ঘন্টা আন্ডারলাইন করবেন, 24 ঘন্টা হিসাব করার ক্ষেত্রে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিতে হবে। এই কথাগুলোর অর্থ কি? কথাগুলোর অর্থ হলো যে আপনি যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতেন, তারে তো ওই যে ধরেন ওসি সাহেবের কাছে নিয়ে গেলে থানায় রাখবে। এখন থানায় তারে রাখতে পারবে কতক্ষণ? থানায় রাখতে পারবে হায়েস্ট 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে ওই আসামিকে হাজির করতে হবে। এইটুকু বুঝছেন? এই কথাটাই বলছে 61 ধারায়। ক্লিয়ার? এখন ধরেন থানা থেকে কোর্টের দূরত্ব 10 ঘন্টা, তাহলে 24 ঘন্টা তো রাখতে পারবে, আর ওই 10 ঘন্টার কাউন্ট হবে না। মানে 10 ঘন্টা বাদ দিয়েই 24 ঘন্টা। এমন না যে 10 ঘন্টা তাহলে থানায় রাখতে পারবে 14 ঘন্টা, তা না কিন্তু। বুঝতে পারছেন? থানায় 24 ঘন্টাই রাখতে পারবে, আর তারে ওই কোর্টে নিতে যে সময়টা বাদ যাবে এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে গণ্য হবে না। ক্লিয়ার? এখন ভাই, তারে তো গ্রেফতার করলো, 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলো। এখন ম্যাজিস্ট্রেট তারে কি করবে? ম্যাজিস্ট্রেট কি করবে? ম্যাজিস্ট্রেটের হাতে অনেকগুলো অপশন আছে। ম্যাজিস্ট্রেট তারে জামিন দিতে পারে, তারে কারাগারে পাঠাইতে পারে। যদি জামিন না দেয় তাহলে তো কারাগারে পাঠাবে।
বুঝেন কিনা? আচ্ছা, এখন পুলিশ তারে গ্রেফতার করছে, যে পুলিশ ওই ব্যক্তিরে গ্রেফতার করছে, পুলিশ যদি মনে করে যে ওই ব্যক্তিরে তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন, কিন্তু উনি তো, পুলিশ তো রাখতে পারবে কতক্ষণ, 24 ঘন্টা, কিন্তু পুলিশের কাছে মনে হচ্ছে যে ওই ব্যক্তিরে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তারে থানায় রাখা দরকার। এখন পুলিশ তো নিজে ইচ্ছা করলেই থানায় রাখতে পারবে না, তখন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবে, রিমান্ডের আবেদন। কি বলেন? রিমান্ড। রিমান্ড মানে হলো ফেরত নেওয়া। রিমান্ড মানে কি? ফেরত নেওয়া। ফেরত নিচ্ছেন কার কাছ থেকে? ম্যাজিস্ট্রেটের কাছ থেকে চাচ্ছেন যে ইওর অনার, তারে আবার আমার কাছে ফেরত দেন, তদন্তের স্বার্থে তারে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বুঝছেন? এবং ম্যাজিস্ট্রেট যদি বলে যে ঠিক আছে, তোমারে রিমান্ড, তোমারে ফেরত দিলাম, সর্বোচ্চ এই জায়গায় দিতে পারে 15 দিন, তাহলে রিমান্ডে সর্বোচ্চ মানে পাঠাইতে পারে কত দিনের জন্য? বুঝতে পারছেন? তাহলে রিমান্ড কেন, রিমান্ডের আবেদন কেন করা হয়? রিমান্ডের আবেদন এই জন্য করা হয়, যখন পুলিশ অফিসার 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, তখন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে তারে তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। তখন পুলিশ, ম্যাজিস্ট্রেট যদি বলে যে ঠিক আছে জিজ্ঞাসাবাদ করো, ম্যাজিস্ট্রেট তার নির্দেশ দিল, তাহলে ওই আসামিরে জেলখানা থেকে ফেরত পাঠাবে কার কাছে? থানায়। এটাই যে যে ফেরত পাঠাইলো, এটারে বলে কি? রিমান্ড। এই রিমান্ড সম্পর্কে আছে ফৌজদারি কার্যবিধির 167(2). কত বলেন? 167(2). তো যদি পরীক্ষায় বলে, বা আপনারা সাধারণত এমনিতে কনসেপ্ট ক্লিয়ার করেন, যদি বলে রিমান্ডের আবেদন কেন করে, পুলিশ তদন্ত শেষ করতে পারে নাই, আরো তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করছে। কারণ পুলিশ তো একজন আসামিরে গ্রেফতার করে রাখতে পারে সর্বোচ্চ কত? 24 ঘন্টা। আরো যদি বেশি পুলিশের হেফাজতে রাখার দরকার হয়, তাহলে কিসের আবেদন করবে? রিমান্ডের। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা মানে রিমান্ড বলতে আমরা সাধারণত, সাধারণ জনগণ, অধিকাংশ জনগণ, যদি আপনি যারা আইন জানে না, বা যদি জিজ্ঞাসা করেন যে রিমান্ডে নেয় কেন, বলবে যে মারপিট করার জন্য, সেসা দেওয়ার জন্য, নাকি খালি বাংলা বলে। বাট রিমান্ড কিন্তু অ্যাকচুয়ালি তদন্ত শেষ হয়নি, তারা আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। হ্যাঁ, আসতেছি, জাস্ট বললাম, এবার আমরা দেখবো। দেখেন, অভিযুক্তকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণের কারণ, ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর পদে নিম্ন পদস্থ নয় এমন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকল সহ গ্রেফতার এবং আটককৃত অভিযুক্তকে 167 ধারার অধীন 2টি কারণে, বললেন 167 ধারার অধীন 2টি কারণে থানার নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। তাহলে যদি বলে যে গ্রেফতারকৃত ব্যক্তিকে কোন ধরনের ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে, নির্বাহী না জুডিশিয়াল? জুডিশিয়াল। হ্যাঁ, যদি এই যে দেখেন, পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ না করতে পারলে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে, বিশ্বাসযোগ্য বলে। এখন ম্যাজিস্ট্রেট কর্তৃক করণীয় কি দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমান্ড মঞ্জুর। মামলাটি আন্ডারলাইন করবেন, বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, এটা গুরুত্বপূর্ণ। লিজন, বই আনেন নাই? মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, ম্যাজিস্ট্রেট উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা জেল হেফাজতে এককালীন গোল দিবেন 15 দিনের জন্য আটকের বা রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে রিমান্ডের জন্য সর্বোচ্চ পাঠাতে পারে কত দিনের জন্য? এই যে দেখেন কত ধারা, 167(2). বুঝতে পারছেন? 167(2) জেনে রাখা ভালো, ডান সাইডে দেখেন, জেনে রাখা ভালো যে সর্বসাকুল্যে 15 দিনের রিমান্ড বা পুলিশ হেফাজতে রিমান্ডের আদেশ দিতে পারে। তাহলে রিমান্ডের মেয়াদ হবে সর্বোচ্চ কতদিন? 15 দিন। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আহ তারপরের পয়েন্টটা, পরের 2টা পয়েন্ট বাদ, তারপরে তার চতুর্থ পয়েন্টটা দেখেন, তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তাকে বিশেষভাবে ক্ষমতা না দেওয়া হয়, তাহলে 167 ধারায় আটক আদেশ দিতে পারবে না। মানে হলো, তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড আবেদন মঞ্জুর করতে পারে না। তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ডের আদেশ দিতে পারে যদি তারে কি দেওয়া হয়? বিশেষ ক্ষমতা দেওয়া হয়। তো এখান থেকে প্রশ্ন আসবে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি রিমান্ড মঞ্জুর করতে পারে? সাধারণ উত্তর পারে না। তবে পারে কখন? যখন, যদি তারে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখানে একটা কথা লেখেন, একটু কথা লেখেন, তারপরে বিস্তারিত ব্যাখ্যা দিই। লেখেন, তদন্ত পর্যায়ে রিমান্ড। তদন্ত পর্যায়ে রিমান্ড একটু লেখেন এক জায়গায়।
তদন্ত পর্যায়ে রিমান্ড সমান সমান 167-2 ধারা, 167-2 ধারা। লিখেছেন? আর বিচারিক পর্যায়ে রিমান্ড, বিচারিক পর্যায়ে রিমান্ড সমান সমান 344 ধারা, 344। 344 লিখছেন? তাহলে তদন্ত পর্যায়ে রিমান্ড আছে কতদিন? না, তদন্ত পর্যায়ে রিমান্ড হলে 167-2, আর বিচারিক পর্যায়ে রিমান্ড 344। এবং আরো একটা কথা লিখবেন, হচ্ছে রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়। যদি বলে যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। রিমান্ড শব্দটির উল্লেখ আছে 344 ধারায়। তাহলে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। ঠিক আছে। আর তদন্ত পর্যায়ে রিমান্ড কত? 167-2। আর বিচারিক পর্যায়ে 344। তো এখন আমরা এটা একটু দেখি যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে, দেখেন 167-5 ধারা, ফৌজদারি কার্যবিধির তে পুলিশ একটা মামলার তদন্ত কত দিনের মধ্যে শেষ করবে এই বিধানটার একটা সীমা দিয়ে দিছে 167 উপধারা 5-এ। সেই জায়গায় বলেছে, দেখেন ফৌজদারি কার্যবিধির 167 ধারায় পুলিশের তদন্তের সর্বোচ্চ সীমা হলো, সময় হলো গোল্ডেন 120 দিন। অর্থাৎ যে কোনো মামলা পুলিশ তদন্ত শেষ করবে কত দিনের মধ্যে? 120 দিনের মধ্যে। এটা নির্দেশনামূলক। নির্দেশনামূলক মানে হলো এটা মানতে বাধ্য না, এটা মানতেও পারে নাও পারে। যদি উক্ত 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয়, ধরেন 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশ পারে নাই, তাহলে কি হবে? অধিকাংশ ক্ষেত্রেই পারে না। তাহলে কি হবে দেখেন, তাহলে যেটা হতে পারে দেখেন, যে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন বা যে ম্যাজিস্ট্রেট অপরাধটি তদন্ত করার নির্দেশ দিয়েছে সে আসামিকে, আন্ডারলাইন করেন, জামিনে মুক্তি দিতে আদেশ দিতে পারে। যদি না অপরাধটির জন্য শাস্তি গোল দিবেন, মৃত্যুদণ্ড গোল দিবেন, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস হয়। দেখেন এই প্রভাস আর তানবিন, লক্ষ্য করেন, পুলিশ একটা অপরাধের তদন্ত শেষ করবে কতদিন মধ্যে? 120 দিন। ধরেন 120 দিনের মধ্যে সে শেষ করতে পারে নাই, এমন সময় ওই আসামিও কারাগারে আছে, আসামিরও জামিন দেয় নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট আদালতে যে বলা যেতে পারে যে অর্ডার, যেহেতু 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, সো আমার আসামিরে জামিন দেওয়া হোক। এই বিধান আছে 167-5-এ। তবে কথা আছে, ম্যাজিস্ট্রেট দেখবে যে ওই আসামি কি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর অধিক কারাবাস, কারাদণ্ডযোগ্য কোনো অপরাধের আসামি কিনা। যদি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের আসামি হয়, যদি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা 10 বছর অধিক কারাদণ্ডযোগ্য অপরাধের আসামি হয়, তাহলে জামিন দিবে না। বুঝছেন? তার মানে এর নিচের কোনো অপরাধের আসামি যদি হয় তাহলে জামিন দিবে। ক্লিয়ার? তবে দেখেন, দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী যে কোনো আসামিরে জামিন দিতে পারে। এই দেখেন, দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিন দিতে পারে। বুঝছেন? তো তাহলে ম্যাজিস্ট্রেট আদালত পারে হলো 10 বছরের নিচে, আর দায়রা আদালত যে কোনো অপরাধের জামিন দিতে পারে। বোঝা গেল? এখন এখানে একটা কথা লেখেন, 167-5 ধারার বিধান, একটু লেখেন 167-5 ধারার বিধান, 167-5 ধারার বিধান দণ্ডবিধির দণ্ডবিধির 400 ও 401 ধারার, দণ্ডবিধির 400 ও 401 ধারার অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
দণ্ডবিধি 401 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নাই ভাই। দণ্ডবিধির 400 ধারায় আছে ডাকাত দলের সদস্য, আর 401-এ আছে চোরের দলের সদস্য। তো এই এই দুইটা অপরাধের আসামিরা তারা এই 167(5)-এর সুবিধা অনুসারে জামিন পাবে না। মানে ধরেন এই দুইটা অপরাধের পুলিশ কর্মকর্তা যদি 120 দিনের মধ্যে জামিন, মানে সে যদি তদন্ত শেষ করতে নাও পারে, ওনরা ওই মামলার আসামিরা কারাগারে আছে, তাহলে উকিল সাহেব যদি বলে যে ওনার 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, আমার 167(5)-এ জামিন দেন, এটা বলা যাবে না, কারণ এই দুইটা অপরাধের ক্ষেত্রে 167(5) ধারার যে সুবিধা এটা প্রযোজ্য না। বুঝতে পেরেছেন? তাহলে আমার পরীক্ষায় যা যা আসতে পারে দেখেন ভাই, আমি প্রতিটা জিনিস আপনাদের বলে দিই যে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন আপনি যদি গলদঘনন না করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। একটু মনোযোগ দিতে হবে এই 2 মাস। যে পুলিশের তদন্ত করার সীমা 167(5), কতদিন? 120 দিন। এটা কি নির্দেশনামূলক? এর মধ্যে যদি সে তদন্ত শেষ করতে না পারে, তাহলে ম্যাজিস্ট্রেট জামিনে মুক্তি দিতে পারে যদি আসামিটা হয় 10 বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধের আসামি। দায়রা আদালত যে কোনো অপরাধের আসামিরে জামিন দিতে পারে, তবে দায়রা আদালতও পারবে না বা ম্যাজিস্ট্রেটও পারবে না দুইটা অপরাধের ক্ষেত্রে। একটা হলো দণ্ডবিধির 400, আর কত, 401। বুঝছেন? আচ্ছা, এখন আমরা জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন জেনে রাখা ভালো, যে জেনে রাখার ওই যে 3 আর 4 নাম্বার পয়েন্ট আমরা পড়ি নাই। 3 নাম্বার পয়েন্টে দেখেন 120 দিনের মধ্যে তদন্ত সমাপ্ত না হলে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে, পাইছেন? আর সরি, 2 নাম্বার পয়েন্টে দেখেন সর্বোচ্চ তদন্তের মেয়াদ 120 দিন, এটা নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। তো তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের যত প্রশ্ন আছে ইনশাল্লাহ পারবেন। যে তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক কত? 15 দিন। 2, 3, 4 এগুলো সব কষ্ট করে পড়ে ফেলবেন, ঠিক আছে? তারপরে সেলফ প্র্যাকটিসের 6, 9, 13 নাম্বার প্রশ্নটা দেখেন, পুলিশ তদন্তের 120 দিন গণনা শুরু হবে, এটা বলছে অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির তারিখ হতে আর ম্যাজিস্ট্রেটের তদন্তের আদেশ হতে। বুঝছেন? 15 নাম্বার, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের তদন্ত যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে কে? দায়রা আদালত। 16, এই যে দেখেন 17 বিবিআই, ফৌজদারি কার্যবিধির 167(5) ধারার বিধান, অর্থাৎ 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামিকে জামিনে মুক্তি দিতে হবে, এই বিধানটি প্রযোজ্য হবে না দণ্ডবিধি 400-401 ধারা। বুঝছেন? এইটা দেখেন 18 নাম্বার, 167 ধারার অধীন কোনো আটক আদেশ দিতে পারে না দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, পারে না, বাট তারাও পারতো যদি তাদের ক্ষমতা দিত, বিশেষ ক্ষমতা দেওয়া হতো। বুঝতে পেরেছেন? তারপরে এই তো, এখন এখানে এই পর্যন্ত পড়ে ফেলবেন, ঠিক আছে, কষ্ট করে। এখন আমি আপনাদের যে একটা এডিশনাল নোট দিছি ওই নোটটা হাতে নেন। হাতে নিছেন? এই নোটের 9 নাম্বার পেজের লাস্টের দিকে চলে আসেন। পাইছেন? 9 নাম্বার পেজের লাস্টে আসছেন। এখানে দেখেন যে গ্রেফতার সম্পর্কিত বিধান সমূহ অমান্য করলে তখনকার পদ্ধতি, ধারা কত? 67 ক। যত জায়গা ক খ দেখবেন এগুলা সব যোগ হয়েছে কততে? 25-এ। ব্যতিক্রম ছাড়া 2-1 জায়গা আগে থেকেও আছে, বাট অধিকাংশ ক্ষেত্রে এই ক থাকলেই 2025-এ। এই যে দেখেন, গ্রেফতার সম্পর্কিত বিধান সমূহ গ্রেফতারকারী কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কিনা সেটা যে ম্যাজিস্ট্রেট বা আদালতে গ্রেফতারকৃত ব্যক্তিকে হাজির করা হয়েছে সেই ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষা করবে। মানে ওই যে তারা 12 ঘন্টার মধ্যে তার নিকট আত্মীয়রে জানাইছে কিনা, তারপর আইনজীবীর মাধ্যমে পরামর্শের সুযোগ দিছে কিনা, তারপরে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করছে কিনা, অসুস্থ থাকলে ডাক্তারের কাছে নিছে কিনা,
এই যাবতীয় বিধিবিধান এগুলো ওই ম্যাজিস্ট্রেট দেখবে। গ্রেফতার সম্পর্কিত বিধানসমূহ গ্রেফতারকারী কর্মকর্তা অবহেলা, এই যে আন্ডারলাইন করেন, অবহেলা ভাবে অমান্য করে থাকলে বা প্রতিপালন না করে থাকলে ম্যাজিস্ট্রেট বা আদালত প্রযোজ্য সার্ভিস রুল অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে নির্দেশ দিতে পারে। যদি সে অবহেলা করে তাহলে বলতে পারে যে এর বিরুদ্ধে এর চাকরি সংক্রান্ত পদক্ষেপ, তারে যে কোনো অ্যাকশন নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে। বুঝতে পারছেন? তো এই বিধানগুলো আগে ছিল না। তো এরপরে চলে আসেন, আমরা ওই আইন পাটে আবার চলে আসেন। তো তাহলে এখানে নতুন একটা ধারা যোগ করছে, সেটা কত? 67 ক। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমরা একটু পড়ে ফেলি, সেটা হলো, দাঁড়ান, wait। 10 নম্বর পেজে আসেন। 10 নম্বর পেজে যেখানে আমরা ছিলাম, 167 ধারাও এই জায়গায় সংশোধন করতে ভাই। আমরা তো মোটামুটি রিমান্ড করে আসছি না? রিমান্ড হলো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তদন্ত শেষ করতে না পারে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে যে তারে আমার কাছে ফেরত দেওয়া হোক। বুঝছেন? তাহলে রিমান্ড শব্দের অর্থ যে সবসময় খারাপ তা না। রিমান্ড মানে কি? ফেরত। আপনি একজনের কাছে এক জিনিস দিছেন, বলতেছেন যে আমার জিনিস রিমান্ডে দাও। বাইক দিছিলেন বন্ধুরে চালাইতে, বললেন যে আমার বাইক রিমান্ডে পাঠাও, মানে কি? ফেরত পাঠাও। তো রিমান্ড মানেই যে তারে মানে আহ, অন্য কিছু করবে বিষয়টা তা না। হ্যাঁ। তো দেখেন, তো আমরা চলে আসি পুলিশ হেফাজত বা জুডিশিয়াল হেফাজতে অভিযুক্তকে আটক আদেশ পাইছেন? দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিজার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025, সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা আসছে 10 আগস্ট। 10 আগস্ট। হ্যাঁ, তো জাস্ট লেখা লাগবে না, যা বলি তাই করেন। 167 উপধারা 2 সংশোধন করে গ্রেফতারকৃত অভিযুক্তকে রিমান্ডে বা হেফাজতে আটকতার সংক্রান্ত বিধানে পরিবর্তন করা হয়েছে। বিদ্যমান পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতের কাস্টডি অফ পুলিশ এর পাশাপাশি আন্ডারলাইন করেন বিচারিক হেফাজত বা জুডিশিয়াল কাস্টডি মর্মে নতুন বিধান চালু করা হয়েছে। আগে ছিল পুলিশের হেফাজত, কাস্টডি অফ পুলিশ, এখন সেটা আরেকটা যোগ করছে, সেটা কি? জুডিশিয়াল কাস্টডি, মানে বিচারিক হেফাজত। সুতরাং 167 ধারায় 2 প্রকারের হেফাজতের বিধান আছে। আগে ছিল কয় প্রকার? এক প্রকার। 2 প্রকার কি কি দেখেন? পুলিশের হেফাজত, কাস্টডি অফ পুলিশ। বিচারিক হেফাজত কি? জুডিশিয়াল কাস্টডি। এখন পুলিশ হেফাজত কি এটা মোটামুটি আমরা জানি, তারপরেও যদি একটু দেখি, দেখেন, পুলিশ হেফাজত, কাস্টডি অফ পুলিশ, অভিযুক্তকে আটকাদেশ। এই ধারার অধীন কোন অভিযুক্তকে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছে বা অন্যথায় অন্য কোনো পন্থায় হাজির করা হয়েছে তিনি মামলাটি বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, সময়ে সময় উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে বা রিমান্ডে এককালীন সর্বোচ্চ কত দেখেন 15 দিনের জন্য আটকের আদেশ দিতে পারেন। 167 কত? 2। মামলাটি বিচারের বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার না থাকলে বা আরো আটক রাখা অপ্রয়োজনীয় মনে করলে তিনি অভিযুক্তকে এখতিয়ার সম্পন্ন একই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তবে দেখেন, শর্ত থাকে যে তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন এমন কোন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবেন না। তাহলে এখন নিয়ম করছে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সে কখনোই রিমান্ডের আদেশ দিতে পারবে না, তার বিশেষ ক্ষমতা দিলেও পারবে না, কিন্তু দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবে যদি তারে কি দেয়? বিশেষ ক্ষমতা দেয়। আগে নিয়ম ছিল যে দ্বিতীয় তৃতীয় পারবে না, বা দ্বিতীয় তৃতীয় বিশেষ ক্ষমতা থাকলে পারবে, কিন্তু 2025-এ করা হলো তৃতীয় শ্রেণী বা সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষ ক্ষমতা প্রাপ্ত কোন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট রাখার অনুমতি তৃতীয় শ্রেণী পারবেন না। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন না, বাট কে পারবেন? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যদি তার বিশেষ ক্ষমতা। এবার আমরা যে নতুন বিষয়টা একেবারেই নতুন সেটাতে চলে আসি। দেখেন, 15 দিনের আটক আদেশ বিচারিক হেফাজতে দিতে অনুমতি দিতে পারে। বিচারিক হেফাজত নতুন সংশোধনের মাধ্যমে পুলিশের হেফাজত 15 দিনের অধিক মেয়াদের আটক আদেশ প্রদানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বিধান করা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আন্ডারলাইন করেন মোট 15 দিনের অধিক সময় ধরে পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবে না। মানে একটা মামলায়
সর্বোচ্চ রাখতে পারবে কতদিন? 15 দিন। যতবারই রিমান্ড মঞ্জুর করুক না কেন 15 দিনের বেশি হবে না। এবং যেখানে আরো আটক রাখা প্রয়োজন বলে মনে করা হয়, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগতভাবে, আন্ডারলাইন করেন, ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করার পর বিচারিক হেফাজতে এই ধরনের আটক রাখার অনুমতি দিতে পারেন। বিচারিক হেফাজতে তিনি ওই আরো যদি আটক রাখার দরকার হয় তাহলে ব্যক্তিগতভাবে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগতভাবে বা ইলেকট্রনিক ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করার পর তার বিচারিক হেফাজতে জুডিশিয়াল কাস্টডিতে আটক রাখার অনুমতি দিতে পারেন। তো এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে বিচারিক হেফাজত বলতে তদন্তের সময় বা ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশে কোনো অভিযুক্তকে পুলিশ হেফাজত ব্যতীত কারাগারে বা অন্য কোথাও হেফাজতে আটক রাখাকে বোঝায়। তো তাহলে বিচারিক হেফাজত বলতে বোঝায় কারাগারে বা অন্য কোথাও আটক রাখা। বিচারিক হেফাজত মানে সে জায়গা পুলিশের হেফাজতে থাকবেন। বুঝতে পারছেন? তো জেনে রাখা ভালোটা যদি আমরা দেখি, জেনে রাখা ভালো সংশোধিত 167(2) ধারার বিধান অনুসারে কোন অভিযুক্তকে কোন নির্দিষ্ট মামলায় 15 দিন পুলিশ হেফাজতে রাখার আদেশ দেওয়া যেতে পারে। এর অধিক মেয়াদে হেফাজতে নিতে হলে সেটা বিচারিক হেফাজত যেমন কারাগারে বা অন্য কোনো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে। সব মিলে 15 দিন। এই বিচারিক হেফাজতের কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয় নাই। তাহলে অন্য যদি জিজ্ঞাসা করার দরকার হয় তাহলে বিচারকের সামনে জিজ্ঞাসা করবে, কিন্তু 15 দিন বাদে। 15 দিন পুলিশ নিজে পার্সোনালি তারা রাখতে পারবে, 15 দিন, এর বেশি সে রাখতে পারবে না। এরপরে দেখেন আর একটা বিধান, যে হেফাজতে হস্তান্তরের আগে অভিযুক্তকে মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষা করা। ধারা 167(2) ক 167 উপধারা 2 এর অধীনে পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখার অনুমতি প্রদানকারী একজন ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে হস্তান্তর করার পূর্বে নিকটতম সরকারি হাসপাতালে একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্তকে পরীক্ষা করার নির্দেশ দিতে পারেন। মানে যারা রিমান্ডে পাঠাচ্ছেন তার আগে তার পরীক্ষা আপনি আবেদন করাবেন যে ওনার, যে তার রিমান্ডে পাঠানোর আগে সরকারি অফিসার সরকারি হাসপাতালে একজন ডাক্তার দিয়ে তার শারীরিক পরীক্ষা করানো হোক। পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। এবং যদি এই ধরনের হাজিরার পরে অভিযুক্ত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়, মানে মেডিকেল টেস্টে দেখা গেল তার প্রথম মেডিকেল টেস্টে রিমান্ডে যাওয়ার আগে সে সুস্থ ছিল, কিন্তু রিমান্ড থেকে ফেরত আসার পরে দেখা গেল তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়, অথবা অভিযুক্ত অভিযোগ করে যে আসামি অভিযোগ করতেছে এই ধরনের হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট নিকটতম সরকারি হাসপাতালে একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করার নির্দেশ দিবেন। তাহলে আবার বলবে যে তাহলে আরেকবার পরীক্ষা করো। এবং যেখানে মেডিকেল রিপোর্টে প্রকাশ পায় যে পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে, তাহলে ম্যাজিস্ট্রেট আইন অনুসারে পদক্ষেপ নেবেন। কিন্তু কি পদক্ষেপ নেবেন তা কিন্তু এখানে বলে নাই, বাট বলছে পদক্ষেপ নেবেন। ঠিক আছে? তো তো তাহলে যে ডাক্তারদের ইনকাম বাড়ছে, আপনারা কায়দা করে উকিলরাও ইনকাম বাড়াবেন, সমস্যা কি? বলবেন যে রিমান্ডের আবেদন আছে, তোমার ডাক্তারের আবেদন করবো টেস্টের জন্য, আলাদা টাকা দাও, ফিস দাও, দরখাস্ত করতে হবে আর একটা। এই তো তো এজন্য তাহলে রিমান্ডের ক্ষেত্রে আগে এই মেডিকেল টেস্টের কোনো নিয়ম ছিল না, কিন্তু বর্তমানে বিধান করা হলো রিমান্ডের আগে টেস্ট করবে এবং পরে আইসাও টেস্ট করার একটা নির্দেশ দিতে পারে। বুঝতে পারছেন? তো তাহলে আমরা 167(2) ধারা ভাই আমরা যে জিনিসগুলো জানলাম সেটা হলো আপনার ওই এখন বিচারিক হেফাজত নামে একটা বিধান আছে, আর সর্বসাকুল্যে পুলিশ হেফাজতে রাখতে পারবে কতদিন? 15 দিন, এর বেশি রাখা যাবে না। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবে না, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে যদি সেটা কি হয়, বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হয়। জুডিশিয়াল কাস্টডি নতুন তৈরি হয়েছে, জি। জি না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত যতটুকু পড়ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা নতুন টপিকে ঢুকবো। বলেন নির্মল, বলেন। অনলাইনে প্রশ্ন থাকলে হাত তুলেন। হ্যাঁ জোরে বলেন নির্মল, জোরে, বেটা মানুষের মতো বলতে হবে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই যে মনে করেন রিমান্ডের আদেশ দিতে পারেন, হ্যাঁ
কিন্তু তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে না, বাট দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট পারবে। যদি তারা বিশেষ ক্ষমতা দেয়। তাহলে জি। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা বলে না, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটে বিশেষ ক্ষমতা দিলেও পারবে না। জোরে বলেন। রিমান্ডের বিষয়ে যেটা বলছেন, পুলিশ একটানা 15 দিনের বেশি পারবে না। হ্যাঁ এরপরে যদি রিমান্ডের চাওয়া হয় তাহলে জুডিশিয়াল কাস্টডিতে নিবে। হ্যাঁ, এখন একটা মামলায় ওই সেম মামলায় তদন্ত পর্যায়ে 15 দিনের বেশি রিমান্ড হবে না। আগে তো মনে করেন তাহলে প্রথমবারে আপনি ধরেন 5 দিন, পরে আমার রিমান্ড করলেন 5 দিন, আবার রিমান্ড করলেন আর 5 দিন, ওই 4 দিন হবে। সরি 5 দিন, 15 দিন, 15 দিনের বেশি হবে না। টোটাল 15 দিন বেশি হবে না। এক থেকে 15 দিন। জি না ভাই, জি জি, আর প্রশ্ন আছে? আদালতে হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া, মানে আপনি একটা কথা বলে রাখি, সেটা হলো যে এই যে রিমান্ড ভাই, পরে বলবো তো অবশ্যই, রিমান্ডের আবেদন করা যায় যে ক্ষেত্রে পুলিশ কাউরে বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, যারে পরোয়ানা সহ গ্রেফতার করছে, সেই ক্ষেত্রে রিমান্ডের আবেদন করা যায় না। মানে সিআর মামলা সামনে পড়বো, আপাতত আনতে যাচ্ছি না, বাট যেহেতু আপনারা এমনি বলার জন্য বলি, জিআর মামলায় রিমান্ড চাওয়া যায়, সিআর মামলায় রিমান্ড চাওয়া যায় না। সিআর মামলা হলো যে মামলা সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে করে, আর জিআর মামলা হলো যে মামলা করে থানায়। যাই হোক, পরে আরো ভালো বুঝবেন। আপাতত দেখেন, আদালতে হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া, প্রথম যেটা দেখেন সমন দ্বারা। সমন দ্বারা বলছে 68 থেকে কত, 74। হুলিয়া ক্রোক দ্বারা 87 থেকে কত, 89। আর একটা আছে অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার একেবারে নিচেই যদি আসেন, যে গ্রেফতারি পরোয়ানা আছে 75 থেকে 86, এবং গ্রেফতারি পরোয়ানা ছাড়া তো এতক্ষণ ধরে পড়লাম, পান নাই প্রথম পেজে, ওই যে শক শক যেটা। তাহলে গ্রেফতার করার বেশ কয়েকটা পদ্ধতি, মানে আদালতে হাজির করার একটা পদ্ধতি হলো সমন দ্বারা, একটা পদ্ধতি হলো হুলিয়ার ক্রোক দ্বারা, আর একটা পদ্ধতি হলো অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার করে যেটা, এটা কত থেকে কত, 75 থেকে 86, মানে ওয়ারেন্টের মাধ্যমে গ্রেফতার। আর ওয়ারেন্ট ছাড়া যেটা, এটা আমরা এতক্ষণ ধরে যে 54, 55, 57 এগুলা পড়ছি। এবার পরের পেজে চলে আসেন, সমন। সমন, শুনেন, আদালতে কোনো ব্যক্তিকে হাজির করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হলো সমন আর একটা হলো ওয়ারেন্ট। সমন মানে হলো যে আপনার বরাবর ওই জিনিসটা যাবে, যাওয়ার পরে আপনার ওই জায়গায় লেখা থাকবে যে বিমল বিশ্বাস, আপনার বিরুদ্ধে অমুক মামলা দায়ের করা হয়েছে, অমুক তারিখে আপনাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। এটা হলো সমন, আপনার ওই সময় ধরে নিয়ে যাবে না। আর ওয়ারেন্ট হলো যে আপনারে পাওয়ার সাথ সাথ গ্রেফতার করে ওই মুহূর্তেই আইনগত হেফাজতে নিয়ে যাবে, এটা হলো ওয়ারেন্ট। তো এখন ফৌজদারি কার্যবিধি অনুসারে আন্ডারলাইন করবেন, সমন দুই ধরনের হতে পারে। কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন 68 থেকে কত, 74। কোন দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন 94, 95। তাহলে আপনি মনে রাখবেন, ব্যক্তির ক্ষেত্রে সমন আখিনুর কত, 68 থেকে 74, আর বস্তু বা দলিল হাজির করার জন্য সমন কত, 94 এবং 95। তো প্রথমে আমরা চলে আসি, এই জায়গা কোন ধারায় কি আছে এটা না জানলেও চলবে, আপাতত এখানে জাস্ট ওভারঅল ফ্যাক্ট গুলো মনে রাখবো। আদালত যে ব্যক্তিকে আদালতে হাজির করতে চায় তার বরাবর সমন ইস্যু করবে, আদালত সমন প্রদান করে। সমন আন্ডারলাইন করবেন, পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক জারি হবে। তাহলে সমন পুলিশ অফিসার জারি করতে পারে, সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি যে প্রসেস সার্ভার সে জারি করতে পারে, বা অন্য কোনো সরকারি কর্মচারীও পারে। সমন যার বরাবর সমন জারি করা হবে সম্ভব হলে তার নিকট ব্যক্তিগতভাবে গোল দিবেন, সমনের একটি কপি দিয়ে আসতে হবে। বিমল বিশ্বাস যদি সমন দেওয়া হয় বিমল বিশ্বাসের প্রতি, তাহলে ওনারে সমনের একটা কপি ওনাকে দিয়ে আসতে হবে। সমনের তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের সাবালক পুরুষ, এই সাবালক পুরুষ না, এটা হবে সাবালক ব্যক্তির নিকট সমনের একটি কপি দিতে হবে। সাবালক ব্যক্তি, এই, হ্যাঁ, পুরুষ কেটে দিবেন, পুরুষ কেটে দিবেন। এবং আপনাদের আমি যে এডিশনাল নোটটা দিছি ওই নোটের 10 নাম্বার পেজে আসেন, দেখেন 10 নাম্বার পেজ পাইছেন? 10 নম্বর পেজের এই যে এটা দেখেন, পারিবারিক, ওই যে 2 নাম্বার সেলফ প্র্যাকটিসের আগে, পারিবারিক সাবালক, পরিবারের সাবালক যে কোনো ব্যক্তির নিকট সমনের কপি প্রদান। 70 ধারা সংশোধন করে পুরুষ শব্দটি বাতিল করা হয়েছে। ফলশ্রুতিতে সমনের তলবি ওই ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের সাবালক ব্যক্তির নিকট একটি কপি দিতে হবে। বুঝছেন? তাহলে আপনি ওই জায়গা ঠিক করে নেন, ওই জায়গা কি দিবেন, ব্যক্তি। বুঝছেন?
আর আগে ছিল ফৌজদারি কার্যবিধি অনুসারে পুরুষ, তো এখন সেটারে করা হয়েছে ব্যক্তি। আচ্ছা, এখানে উপরেরটা দেখেন, ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি, দেখেন ধারা 69 পাইছেন? ওই যে ওই নোটটাই, ওই ওই ধারার উপরে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 69 ধারার উপধারা 3 উপধারা 4 নতুন করে যুক্ত করে নিম্নলিখিত বিধান করা হয়েছে। আদালত পূর্ববর্তী ধারাগুলিতে উল্লেখিত সমন জারির পন্থাসমূহের অতিরিক্ত হিসেবে আন্ডারলাইন করেন। আগে যে যে পদ্ধতিতে দায়ের করা মানে সমন জারি করা যেত সেগুলো তো থাকবেই, ইন এডিশন টু এগুলোর অতিরিক্ত হিসেবে নির্দেশ দিতে পারে যে সমনটি ইলেকট্রনিক মাধ্যমে, যেমন শর্ট মেসেজ সার্ভিস এসএমএস হবে, ওই জায়গায় রাখছে এএমএস হবে কি এসএমএস হবে এসএমএস, ভয়েস কল মানে ফোন করে, তাৎক্ষণিক বার্তা পরিষেবা বা ইলেকট্রনিক মেইলের মাধ্যমে জারি করার এবং এই ধরনের পরিষেবার প্রমাণ রেকর্ড সহ সংরক্ষণ করতে হবে। তাহলে এখন প্রসেস সার্ভারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, কোন সরকারি কর্মকর্তার মাধ্যমে সমন তো জারি করা যায়, সেটার সাথে সাথে ফোন কলের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে, ইমেইলের মাধ্যমেও জারি করা যাবে। কিন্তু আপনি যে ফোন কল দিয়েছেন, আপনি যে ইমেল পাঠিয়েছেন, এগুলোর প্রমাণ আপনার থাকতে হবে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 2025 সালের সংশোধনীতে সমন জারির নতুন কোন পদ্ধতি সংযুক্ত করা হয়েছে, এসএমএস, ইমেইল, ভয়েস কল, বলেন। হ্যাঁ, এখন যদি খবর পাঠায় নরমালি তাহলে তো জানি একটা মানে মানে সময় ব্যাপার। এখন যদি ইলেকট্রনিক্স মাধ্যমে আমরা সমনজারি করতে চাই তাহলে তো আদালতের কাছে আবেদন করা লাগবে। আচ্ছা, আদালত বলছে যে সমন ইস্যু করছে। এখন সমন ইস্যু করলে আদালত পদ্ধতি বলে দিবে যে অমন পদ্ধতিতে সমন ইস্যু করা হোক, বা আপনি যদি আদালত যদি না বলে ওই সময় বলবেন যে এরনের যে সমন ইস্যুটা ভয়েস কলের মাধ্যমে ইস্যু করতে মর্জি হয়, যাতে সে ওই মুহূর্তে নির্দেশ দেয়, এটা সিদ্ধান্ত নেবে আদালত। দেখেন তো, তাহলে আমরা চলে আসি 72 ধারা। এই জায়গার কোনো ধারা মারা আপনার মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট মনে রাখবেন যে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি 2025। এখন সাবালক যে কোনো ব্যক্তি কয়টা কপি দিতে হবে? একটা। আমরা চলে আসি প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরি করে গোল দিবেন তার প্রধান কর্মকর্তা বরাবর সমন জারি করতে হবে। প্রজাতন্ত্রের কর্মচারী মানে হলো সরকারি কর্মকর্তা। যদি কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয় তাহলে সে যে অফিসে চাকরি করে তার প্রধান কর্মকর্তার কাছে 2টা কপি দিতে হবে, একটা রাখবে সে আর একটা তো ওই যে যে কর্মকর্তা সে। আমরা চলে আসি 73 ধারা, স্থানীয় সীমার বাইরে সমন জারি। আদালত তার স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে চাইলে যে ব্যক্তির বরাবর সমন জারি করা হবে সেই ব্যক্তি গোল দিবেন যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন তার নিকটে সমন প্রেরণ করবে এবং সে উক্ত সমন জারি করবে। অর্থাৎ আপনি যদি ঢাকা শহরের একটা মামলার সমন আপনি যদি চট্টগ্রামে জারি করতে চান, তাহলে ওই ঢাকার সমনটা পাঠাইতে হবে চট্টগ্রামের ম্যাজিস্ট্রেটের কাছে, চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট সেটা জারি করবে, সরাসরি কিন্তু ওই ব্যক্তির কাছে পাঠাবে না। তাহলে এইটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে এখতিয়ারের বাইরে সমন জারি করতে পদ্ধতি কি, ধারা মনে রাখার দরকার নাই, ওই সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেটের উপর জারি করবে, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, ম্যাজিস্ট্রেট জারি করবে। বুঝছেন? তাহলে ব্যক্তির প্রতি সমন জারি করার এই হলো এইগুলা পদ্ধতি, একটাও ধারা মনে রাখার দরকার নাই। এই জায়গায় যে ফ্যাক্ট আছে ওই ফ্যাক্ট গুলা, যে সাবালক ব্যক্তি, তারপরে ইলেকট্রনিক মাধ্যম, সমনের একটা কপি, সরকারি কর্মকর্তা হলে অফিসের প্রধান বরাবর। বুঝছেন এইগুলা? এখন ভাই চলে আসি দলিল হাজির করার জন্য সমন। দলিল হাজির করার জন্য সমন আছে কত? 94 আর 95। তো এটা দেখেন, তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য আদালতে সমন ইস্যু করতে পারে, আন্ডারলাইন করেন, আদালত সমন ইস্যু করতে পারে, বা গোল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে। লিখিত আদেশ মানে হলো যে সমন দিতে আদালত তো পারে, এটা আমরা জানি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও দিতে পারে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তের স্বার্থে নির্মলে সমন দিছে যে নির্মল তোমার কাছে যে দলিল আছে এই দলিল হাজির করো, এটাও এক ধরনের সমন। কে দিছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সুতরাং 94 ধারায় আদালত সমন জারি করে বা আদালত সমন জারি করে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা দলিল উপস্থাপন করার আদেশ দিতে পারে। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
পুলিশ কর্মকর্তা নিম্নলিখিত দলিল উপস্থাপন করার জন্য লিখিত আদেশ দিতে পারে না। এখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইচ্ছা করলে সবকিছু হাজির করার নির্দেশ দিতে পারে না। যেমন দেখেন কি কি পারে না, এটা বিবিআই। ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল, আর কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল। ওসি সাহেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংকের হিসাব সম্পর্কিত দলিল এটা হাজির করার নির্দেশ দিতে পারে না, আর কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল হাজির করার নির্দেশ দিতে পারে না। বুঝা গেছে? তবে কথা আছে, ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল বা কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল দাখিলের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে না। কিন্তু আন্ডারলাইন করেন, দণ্ডবিধি 403, 406, 408, 409, 421 থেকে 424 এবং 465 থেকে 477 ক এই ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে গোল দিবেন দায়রা আদালতের অনুমতি নিয়ে কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদান করতে পারে। নরমালি পারে না, তবে মামলাগুলো যদি এই ধারা রিলেটেড হয় তাহলে দায়রা আদালতের অনুমতি নিয়ে পারে। তাহলে এই ধারাগুলোতে কি আছে আমরা যখন দণ্ডবিধি পড়বো জানবো, বাট আপাতত যদি বলি 403-এ আছে অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ, 406 আছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, অপরাধজনক বিশ্বাসভঙ্গ, 409-ও তাই, 21 থেকে 24 আছে প্রতারণা, 65 থেকে 77 আছে জালিয়াতি। তাহলে জালিয়াতির মামলা, প্রতারণার মামলা, আত্মসাতের মামলা, বিশ্বাসভঙ্গের মামলা, এই মামলাগুলোতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যাংক হিসাব হাজির করার নির্দেশ দিতে পারে। কার অনুমতি নিয়ে? দায়রা আদালত, এটা বিবিআই। তবে উল্লেখিত অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ তদন্ত করার ক্ষেত্রে ব্যাংক হিসাব দাখিল করার জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে গোল দিবেন হাইকোর্টের অনুমতি নিবে। এই অপরাধগুলো ছাড়া অন্যান্য অপরাধের ক্ষেত্রে যদি ব্যাংক হিসাব চাই তাহলে অনুমতি নিতে হবে হাইকোর্টের, আর এই অপরাধগুলোর ক্ষেত্রে নিতে হবে কার? দায়রা আদালত, দায়রা আদালত। আর অন্যান্য ক্ষেত্রে নিতে হবে কার? হাইকোর্টের। বুঝছেন? বুঝেন নাই? এই অপরাধগুলো ছাড়া আত্মসাৎ, প্রতারণা, জালিয়াতি ধরনের একটা খুনের মামলায় কারো ব্যাংক হিসাব দেখা দরকার ওসি সাহেবের, তাহলে দায়রা আদালত অনুমতি দিলে হবে না। কার অনুমতি লাগবে? হাইকোর্টের। বুঝছেন? তাহলে আমার এটা মনে রাখতে হবে যে কখন হাইকোর্টের অনুমতি লাগবে আর কখন দায়রা আদালতের অনুমতি লাগবে। তো চিঠি বা টেলিগ্রাফ সম্পর্কিত পদ্ধতি, প্রসিডিওর অ্যাজ টু লেটার্স এন্ড টেলিগ্রাম, ধারা 95। ডাক বা তার বার্তা কর্তৃপক্ষকে কোনো নথি, চিঠি বা কোনো বিষয় উপস্থাপন করার জন্য নির্দেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ, জেলা জজ আদালত। এটা এত গুরুত্বপূর্ণ না, আমার 94 ধারা মনে রাখলেই হবে। সো 1, 2, 5 নাম্বারটা ভিভিআই ভাই, 5 নাম্বারটা ভিভিআই। পরীক্ষায় আসলে আপনারা ভুল করবেন যে সমন স্বাক্ষরিত এবং সিল মোহরকৃত হবে, অধিকাংশ দাগাবেন বিচারক কর্তৃক, বাট এই জায়গায় বলছে আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক এবং সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোনো অফিসার। এটা হবে উত্তর। ঠিক আছে? তারপরে 6 নাম্বার প্রশ্নটা ঠিক করে নিতে হবে, সমনে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোন ধরনের ব্যক্তি বরাবর একটা কপি দিতে হবে? কোন ধরনের? শাবলক পুরুষ আছে, বাট এখন হবে কি? শাবলক ব্যক্তি। বুঝছেন? 7 নাম্বার প্রশ্নটা দেখেন, সমনের প্রাপ্তি স্বীকার করে সমন গ্রহণকারী কোথায় স্বাক্ষর করবে? সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়। 9 নাম্বারটা, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে উক্ত কর্মচারী যে অফিসে কর্মরত তার প্রধান বরাবর কতটি সমন পাঠাবে? 2টি। 2টা হলে একটা ওই কর্মকর্তা রাখবে আর একটা আরে দিবে। বুঝছেন? 11 বিবিআই, 11, 14, 15 বিবিআই। আমরা চলে আসবো ওয়ারেন্ট। ওয়ারেন্টের আপনারা একটা এডিশনাল পেজ পাবেন, সেই পেজটা দিব, একটু অপেক্ষা করেন। আচ্ছা, তাহলে আমরা একটু পড়া শুরু করি। দেখেন, এতক্ষণ ধরে জানলাম সমন সম্পর্কিত পদ্ধতি। তো একটা মামলায় আদালত কখনো আগে সমন দিতে পারে, কখনো ওয়ারেন্ট দিতে পারে। দ্বিতীয় তফসিলের কত কলামে বলছে বলেন? আগে সমন দিবে নাকি আগে ওয়ারেন্ট দিবে? চতুর্থ কলাম। সমন নাকি ওয়ারেন্ট, কত কলাম? চতুর্থ কলাম। তো ওয়ারেন্টের অর্থ আমি বলছি ভাই, ওয়ারেন্ট মানে হলো যে আপনারে গিয়ে ধরে নিয়ে চলে আসবে, এটা হলো ওয়ারেন্ট। তো বিনা পরোয়ানায় গ্রেফতার কি কি এটা আমরা পড়ছি, মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার, ওই যে 54, 55, 57 কার কাছে নিবে না না নিবে এই সম্পর্কিত বিস্তারিত আমরা জানছি। এখন জানবো হলো যদি ওয়ারেন্ট সহ গ্রেফতার করে, ওয়ারেন্ট সহ, তাহলে সেই ক্ষেত্রে পদ্ধতি কি?
তো আমি যে পেজটা দিছি প্রথমেই এই পেজটা নেন। তো তো এই যে যে ওয়ারেন্ট সম্পর্কিত যে পদ্ধতি মনে রাখবেন, আহ আইন পাঠে একটু দেখেন, আইন পাঠে দেখেন যে ধারা 75 থেকে 86। তাহলে ওয়ারেন্ট সম্পর্কে বলছে কত ধারা থেকে কত ধারা? 75 থেকে 86। তো এর মধ্যে আমরা 75 ধারাটা একটু দেখি। ধারা 75, যে প্রতিটি গ্রেফতারি পরোয়ানা লিখিত এবং আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ও আদালতের সিল মোহরযুক্ত হবে। তাহলে একটা জিনিস এখানে তুলনা করি, দেখেন যে সমনেও সিগনেচার করতো প্রিজাইডিং অফিসার, আর ওয়ারেন্টেও সিগনেচার করবে কে? প্রিজাইডিং অফিসার। প্রত্যেক, পরের লাইনটা আন্ডারলাইন করেন, প্রত্যেকটি পরোয়ানা উহা প্রদানকারী আদালত বাতিল না করা পর্যন্ত, আন্ডারলাইন করেন, বাতিল না করা পর্যন্ত অথবা উহা কার্যকর না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এটা ভিভিআই। একটা ওয়ারেন্ট যতদিন পর্যন্ত যে আদালত জারি করছিল, যে আদালত দিছিল, সে আদালত বাতিল যদি না করে, হাইকোর্টও বাতিল করার ক্ষমতা নাই। ওয়ারেন্ট বাতিল করবে যে আদালত দিছিল সে আদালত, দায়রা আদালতও পারবে না, হাইকোর্ট ডিভিশনও পারবে না। ওয়ারেন্ট বাতিল করবে যে আদালত দিছিল সে আদালত, অথবা যদি ওইটা কার্যকর হয়ে যায় তাহলে বাতিল, মানে কার্যকর হইলে তো ওটার আর দরকার নাই। বুঝতে পারছেন? তাই এই কথাগুলো বলা হয়েছে 75 ধারায়। আচ্ছা, এখন 76 ধারাটা দেখেন। 76 ধারায় কি বলছে? যে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারবেন, যিনি পরোয়ানা কার্যকর করবেন আদালত তাকে জামিন প্রদানের ক্ষমতা প্রদান করতে পারেন। আচ্ছা, ওয়ারেন্টটা কার্যকর করে কে? পুলিশ অফিসার। তাহলে আদালত পুলিশ অফিসারের এই ওয়ারেন্টে নির্দেশ দিতে পারে যে আপনি গ্রেফতারের সাথে সাথে আপনি ইচ্ছা করলে জামিনও দিতে পারেন। বলতেছে যে আদালত ওয়ারেন্টে নির্দেশ দিয়ে দিছে, 76 ধারায় পৃষ্ঠাঙ্কন বা নির্দেশ দিয়ে দিছে, যে পুলিশ অফিসার ওয়ারেন্টটা কার্যকর করবে সেই পুলিশ অফিসার ইচ্ছা করলে ওই ব্যক্তিরে গ্রেফতার করার সাথে সাথে জামিনও দিতে পারে। ওই পুলিশ অফিসার, ওই পুলিশ অফিসার গ্রেফতার করে তারে জামিনও দিতে পারে। কত ধারায় বলছে? 73 ধারায়। এবং পরোয়ানায় লিখিত নির্দেশ নিম্নলিখিত বিষয় উল্লেখ থাকবে। কি কি? জামিনদারের সংখ্যা, যে কতজন জামিনদারের থাকবে, যে পরিমাণ অর্থের জন্য জামিনদারগণ বা যে ব্যক্তিকে গ্রেফতারের জন্য পরোয়ানা প্রদান করা হয়েছে সেই ব্যক্তি যথাক্রমে দায়ী থাকবে, আর যে সময় তাকে আদালতে হাজির হতে হবে। এখন এই 76 ধারার প্র্যাকটিস বর্তমানে নাই, বাট আইনে বিধান আছে। আইনে বিধান আছে যে পুলিশ অফিসার যে কার্যকর করবে তারই নির্দেশ দিতে পারে যে আপনি যারা লিজন অধিকারী গ্রেফতার করতে যাচ্ছেন, লিজন অধিকারী গ্রেফতার করার সাথে সাথে লিজন অধিকারী বলবেন যে আপনি কি জামিন নিতে চান কিনা। যদি বলে জামিন নিতে চাই, তাহলে ওই পুলিশ কর্মকর্তা বেল বন্ড সাথে সাথে নিয়ে তারে জামিন দিবে, এবং ওখানে উল্লেখ থাকবে যে আপনি অমুক তারিখে আদালতে হাজির হবেন। বুঝছেন? এই বিধানটা আছে কত ধারায়? 73 ধারায়। আচ্ছা, অবাক লাগে নাকি শুনে? আচ্ছা, বাট এটা দেওয়ার এখতিয়ার আছে শুধু কার? আদালতের, ম্যাজিস্ট্রেটের। সে 76 ধারা আদেশ দিবে কি দিবে না এটা তার ব্যাপার। আচ্ছা, তো আমরা আইন পাঠে চলে আসি। দেখেন আইন পাঠের 75 76 ধারা আমরা পড়বো না, 75 76 পড়ছি। তো এই জায়গা দেখেন, যার বরাবর গ্রেফতারি পরোয়ানা নির্দেশিত হতে পারে, ধারা 77 আর 78। আপনার আমি আবারও বলে দিই, এই জায়গায় ধারা মনে রাখার দরকার নাই, সমনের একটা ধারাও আপনার মনে রাখার দরকার নাই। গ্রেফতারি পরোয়ানার এখন পর্যন্ত কোনো ধারা মনে রাখার দরকার নাই, যদি যেটা মনে রাখা দরকার সেটা আমি বলবো। এই যে দেখেন, সাধারণত গ্রেফতারি পরোয়ানা এক বা একাধিক পুলিশের প্রতি নির্দেশিত হবে। এটা বলছে কত? 77। মানে পুলিশ গ্রেফতারি পরোয়ানাটা নির্দেশিত হবে পুলিশের প্রতি, মানে পুলিশ কার্যকর করবে। 78 ধারা অনুসারে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এটা বলতেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কোন পলাতক আসামি, আন্ডারলাইন করেন, ঘোষিত অপরাধী অথবা এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত, গ্রেফতার হতে পলাতক, তাকে গ্রেফতারের জন্য তার জেলার মধ্যে গোল দিবেন কোন জমির মালিক, কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারে। এটার অর্থ হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারে যে যে আসামি পলাতক, যে আসামি ঘোষিত অপরাধী, তারে গ্রেফতার করা যাচ্ছে না, তখন ওই যে জমির মালিক বা কৃষক বা ম্যানেজারে বলে দিছে যে অমুক যদি এই জায়গা আসে তাহলে ওরে ধরবা, নির্মল দিনের যদি এই জায়গা আসে তাহলে ধরবা। এই নির্দেশটা দিবে কারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কারে দিবে? জমির ম্যানেজার
জমির মালিক তারেক। বোঝা যায় নাই? জানা গেল দিনেশ এর প্রতি ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এখন দিনেশে পাওয়া যায় না, গ্রেফতার করা যাচ্ছে না, কিন্তু জানা গেল যে দিনেশ প্রায় খান ল একাডেমিতে ক্লাস করতে আসে। তখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমাদের নির্দেশ দিছে যে দিনেশ যদি আসে তাহলে আর গ্রেফতার করবে। বুঝছেন? এটাই কত ধারা? 78 ধারা। তো আমার ধারা মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখবেন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখানে চলে আসেন 80 ধারা, ওই নোটে আসেন, নোটে দেখেন 80 ধারা। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন কোন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি যাকে গ্রেফতার করা হবে তাকে পরোয়ানার সারমর্ম জানাবেন এবং প্রয়োজন হলে তাকে পরোয়ানাটি দেখাবেন। মানে আপনি যে ওয়ারেন্ট অনুসারে একজনের গ্রেফতার করতে গেছেন, তারে যারে গ্রেফতার করতেছেন তারে অবশ্যই এটা জানাবেন যে এই মামলায় এই ওয়ারেন্ট আপনার প্রতি ইস্যু হয়েছে, এই কারণে আপনার গ্রেফতার করা হচ্ছে, এই যে দেখেন ওয়ারেন্টের কপি। বুঝতে পারছেন? ধারা মনে রাখার দরকার নাই, জাস্ট বিষয়গুলো মনে রাখেন। জি, এবার আবার আইন পাটে আসি। দেখেন যে বিলম্ব ছাড়াই আটক ব্যক্তিকে আদালতে হাজির করা, পারসন অ্যারেস্টেড টু বি ব্রট বিফোর কোর্ট উইদাউট ডিলে। ধারা কত? 81। দেখেন 61 আর 81 ধারার ভিতরে একটা মিল আছে। বিনা পরোয়ানায় গ্রেফতার করলে ওই ব্যক্তিরে সর্বোচ্চ রাখা যাবে 24 ঘন্টা, এটা হলো 61। পুলিশ তার হেফাজতে রাখতে পারবে 24 ঘন্টা না, 61। আর যারে পরোয়ানা সহ গ্রেফতার করতে পুলিশ, পুলিশ ওই ব্যক্তিরে 1 সেকেন্ডও রাখতে পারবে না, অবিলম্বে হাজির করতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, এটা হলো 81। 81। তাহলে পরোয়ানা ছাড়া গ্রেফতার করলে 61, 24 ঘন্টা। আর পরোয়ানা সহ গ্রেফতার করলে 81, কত ঘন্টা? অনাবশ্যক বিলম্ব ছাড়া, সাথে সাথে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। তাহলে 61, 81 এই দুইটা মনে রাখতে হবে, এই ধারাও দুইটা। বিনা পরোয়ানায় গ্রেফতার করলে পুলিশ তার হেফাজতে ওই ব্যক্তিকে রাখতে পারবে 24 ঘন্টা, 61। আর পরোয়ানা সহ গ্রেফতার করলে পুলিশ তার 1 সেকেন্ডও রাখতে পারবে না, কত ধারা? 81। এই যে দেখেন, এটা ভিভিআই। তো গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি গোল দিবেন অনাবশ্যক বিলম্ব ছাড়াই গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হাজির করবে। দেখছেন, অনাবশ্যক বিলম্ব ছাড়া। 81 ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা অনুসারে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় সেই ব্যক্তিকে হাজির করার ক্ষেত্রে। অন্যদিকে আন্ডারলাইন করেন 61 ধারা প্রযোজ্য হবে যে ক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে আটক করা হয় সেই ব্যক্তির ক্ষেত্রে। অর্থাৎ এই যে দেখেন, বিনা গ্রেফতারি পরোয়ানায় আটককৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে এবং গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আটককৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়া আদালতে হাজির করতে হবে। এটা কত? 81। তাহলে 61 81 পার্থক্য বুঝছেন কিনা? এটা ভিভিআই, পরীক্ষার প্রশ্ন আসে। ওয়ারেন্ট ছাড়া 61, ওয়ারেন্ট সহ 81। ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করলে 24 ঘন্টা, ওয়ারেন্ট সহ গ্রেফতার করলে অনাবশ্যক বিলম্ব ছাড়া। বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার ওই নোটের 82 ধারাটা দেখেন। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ধারাগুলো বলছি, ধারা মনে রাখবেন শুধু একটা, 81। কোন ধারা মনে রাখার দরকার? সমন ওয়ারেন্টে জাস্ট মনে রাখবেন কত? 81। 82 ধারাটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। মানে গোপালগঞ্জের ওয়ারেন্ট, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় কার্যকর করা যাবে। কি খোঁজেন লুৎফর সাহেব? মানে দুইজন এমন জায়গা বসে আছে, এই মাহবুব সাহেবও বলে না যে কি খোঁজেন, উনিও দেখে না, আর ইনিও হাত পাইবার আসছে যে আচ্ছা। এই জায়গায় দুইটা জিনিস আমি পড়াচ্ছি, একটা হলো আমি যে পেজটা দিছি ওই পেজটা, আর আইন পাটের এই জিনিস। তা কিছু না পাইলে আমি সবসময় আপনাদের বলছি, আমি তো বিরক্ত যদি হইও, আপনি তো অ্যাকচুয়ালি বলবো যে এই 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 বই, আপনারা লজ্জা পাবেন না যদি না বোঝেন, সরাসরি আমারে করবে, আমারে প্রশ্ন করবেন। আচ্ছা দেখেন, তাহলে 82 ধারাটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকর করা যাবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ভাই গ্রেফতারি পরোয়ানা কোন জায়গায় কার্যকর করা যাবে? যে কোনো স্থানে, এই তো কথা। বুঝছেন? এখন আমরা
83 ধারাটা দেখবো, আইন পাঠে আবার আসেন 83 ধারা, এটা ভিভিআই 83 ধারাটা মনে রাখতে হবে। আচ্ছা, নোটটা একজন লিখছেন স্যার, নোটটা পাচ্ছি না, এই নোট আপনাদের এখনো দেই নাই, পাবেন কেমনে? আমি ক্লাসের একটু পরেই দিয়ে দিচ্ছি, আপাতত দেখেন। ধারা 83, অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা। আবার ওটা খুঁজেন কে? ওইটার কিছু নাই, এটা দেখেন, এটা বইতে আছে। অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ, ধারা মনে রাখার প্রয়োজন নাই, বাট তারপরেও আমি বলে দিই, অধিক্ষেত্রের বাইরে সমন 73, অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট 83, অধিক্ষেত্রের বাইরে সমন, ওই যে এক এলাকার সমন আরেক এলাকায় জারি করতে হলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইতে হবে 73। আর অধিক্ষেত্রের বাইরে ওয়ারেন্ট মানে গোপালগঞ্জের ওয়ারেন্ট যদি আপনি ঢাকায় কার্যকর করতে চান তাইলে কি করবেন? 83 কি বলছে দেখেন, যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এখতিয়ার স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তা বরাবর আন্ডারলাইন করবেন, ডাক যোগে বা অন্য কোনো উপায় পরোয়ানা পাঠাতে হবে। ওই এলাকার কোথায়, ধরেন গোপালগঞ্জের ওয়ারেন্ট যদি আপনি ঢাকায় কার্যকর করতে চান তাহলে ঢাকার আন্ডারলাইন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট। ঢাকার কার কাছে পাঠাইতে হবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথবা বলতেন অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট এর নিকট, মানে এসপি সাহেব। তাহলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, অথবা কে? জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, অথবা দেখেন, অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট। যদি এটা মেট্রোপলিটন এলাকা হয় তাহলে কার কাছে? পুলিশ কমিশনার। বুঝেন কিনা? এটা ভিভিআই ভাই, পরীক্ষায় প্রশ্ন আসবে যে এক এলাকার ওয়ারেন্ট আরেক জায়গায় কার্যকর করতে হলে কার কাছে পাঠাইবে। যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার, আর যদি আদার দেন মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইলে এসপি, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট। বুঝছেন? ধারা মনে না থাক সমস্যা নাই, বাট এই ফ্যাক্টটা যেন মনে থাকে। আমাদের একটু 2 মিনিট বিরতি, আপনারা একটু মস্তিষ্ক করে বিশ্রাম দেন, 2 মিনিটের পর আবার পড়বো। দেখেন 85 ধারা বহুদিন যাবত পড়াচ্ছি, আসে না, এবারও আপনাদের আসার সম্ভাবনা আছে। যেবার পরীক্ষার প্রশ্ন কঠিন হবে সেবার আসবে। এই যে দেখেন, এক জেলা হতে ইস্যুকৃত পরোয়ানা যখন উহার বাইরে কার্যকর হয়, মানে গোপালগঞ্জের পরোয়ানা কার্যকর করছে গোপালগঞ্জের বাইরে, ধরেন নড়াইলে কার্যকর করছে বা খুলনাতে, তখন পরোয়ানা প্রদানকারী আদালত গ্রেফতারের স্থান হতে গোল দিবেন 20 মাইলের মধ্যে না হলে গ্রেফতারকৃত ব্যক্তিকে উক্ত গ্রেফতারকৃত স্থানের ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা জেলা সুপারিনটেন্ডেন্টের নিকট হাজির করতে হবে। কিছুই বুঝেন নাই? জি, এবার বুঝবেন, শুনেন। ধরেন ওয়ারেন্ট হলো গোপালগঞ্জের, এখন গ্রেফতার করছেন আপনি খুলনাতে, আসামিরে গ্রেফতার করছে খুলনাতে। এখন ওই আসামিরে কোথায় হাজির করবে? খুলনাতে হাজির করবে নাকি যে আদালত ওয়ারেন্ট দিছিল গোপালগঞ্জে হাজির করবে? এটার ব্যাখ্যা দিছে 85 ধারায়। বলছে যে যে ভিন্ন জেলায় যদি গ্রেফতার করেও থাকে, আদালত থেকে ওই গ্রেফতারকৃত স্থান যদিও সেটা ভিন্ন জেলা, যদি 20 মাইলের মধ্যে হয়, 20 মাইল 20 মাইল 20 মাইলের মধ্যে হলে তাহলে ওই আসামিরে হাজির করতে হবে যে আদালত ওয়ারেন্ট দিছিল সেই আদালতে। ধরেন গোপালগঞ্জের আসামি গ্রেফতার করছে আমাদের চাপাইল ব্রিজের ওই পাশে, তা গোপালগঞ্জ আদালত থেকে চাপাইল ব্রিজের ওই পাশ এটা 20 মাইলের মধ্যে, যদিও চাপাইল ব্রিজের ওই পাশ হলো ভিন্ন জেলা, নড়াইল জেলা। তাহলে ওই জায়গা যদি গ্রেফতার করেও থাকে তাহলে ওই আসামিরে নড়াইলে হাজির করবে না, হাজির করবে কোথায়? গোপালগঞ্জে। কারণ যে জায়গা গ্রেফতার করছে ভিন্ন জেলা হলেও এটার দূরত্ব 20 মাইলের মধ্যে। বুঝেন কিনা? কিন্তু গোপালগঞ্জের আসামি যদি গ্রেফতার করছে ধরেন কক্সেস বাজার, তাহলে এটা তো 20 মাইল তো পরের কথা, কয়েকশো মাইল দূরে। তাহলে কক্সেস বাজারের কার কাছে হাজির করবে? এই যে দেখেন, কক্সেস বাজারের এই যে উক্ত গ্রেফতারকৃত স্থানের ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার বা পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিকট হাজির করবে। তাহলে ওই জায়গা কক্সেস বাজারের ম্যাজিস্ট্রেটের আগে লেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানের ম্যাজিস্ট্রেট আছে না, এই জায়গায় লেখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাইছেন? খুঁজে পাচ্ছেন না আমাদের মাহবুব সাহেব? লেখা আছে? আচ্ছা, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট
অথবা পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। তাহলে ওই কক্সবাজারের ওই গ্রেফতারকৃত আসামি কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে, অথবা কক্সবাজারের জেলা সুপারিনটেন্ডেন্ট মানে এসপি সাহেবের কাছে হাজির করবে, অথবা হাজির করবে যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে কার কাছে, পুলিশ কমিশনার। বুঝছেন? তাহলে মূল বিষয়টা কিন্তু আসলে আপনার মুখস্থ না, এটা মনে থাকার কথা। গল্পের মতো বলতেছি যে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে যদি কাউরে গ্রেফতার করে তাহলে 20 মাইলের মধ্যে হইলে যে আদালত ওয়ারেন্ট ইস্যু করছিল সে আদালতে, আর 20 মাইলের বেশি হইলে ওই জায়গার নির্বাহী ম্যাজিস্ট্রেট, এসপি সাহেব, অথবা কে, মেট্রোপলিটন এলাকা হইলে পুলিশ কমিশনার। এইটুকু বুঝছেন? দূরত্বটা নির্বাচন করবেন, গ্রেফতার এক জায়গা থেকে করে না, তাহলে গ্রেফতার যদি করে সেই আদালত থেকে এদের দূরত্ব কত এটা বোঝা যায় না? বুঝেন নাই? আচ্ছা, আমরা 86 ধারা আসি। 86 ধারা, ভাই সবাই একটু মনোযোগ দেন তাহলে ভালো বুঝবেন। 83 ধারায় বলতেছে যে আপনি আহ কাউরে ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে গ্রেফতার করছে, মানে গোপালগঞ্জের ওয়ারেন্ট কার্যকর করছে কক্সবাজারে, তার মানে এটা 20 মাইলের বেশি। আচ্ছা, এখন তাহলে আমরা জানি ওই এলাকার কার কাছে হাজির করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, অথবা পুলিশ কমিশনার। যেহেতু কক্সবাজার মেট্রোপলিটন এরিয়া না, তো সেহেতু কক্সবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে অথবা পুলিশ সুপারের কাছে হাজির করবে, এইটুকু তো আমরা জানি। এখন উনরা ওই আসামিরে করবে কি? ওই আসামিরে করবে কি দেখেন, উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার তাকে সংশ্লিষ্ট এলাকার আদালতে প্রেরণ করতে নির্দেশ দিবেন। তারা ওই আসামিরে ওই জায়গার কক্সবাজারের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারে ওই জায়গায় হাজির করার কি দিবেন, নির্দেশ দিবেন। তবে শর্ত এই যে অপরাধ যদি আন্ডারলাইন করবেন জামিনযোগ্য হয়, অপরাধ যদি কি হয়, জামিনযোগ্য হয়, এবং গ্রেফতারকৃত ব্যক্তি যদি উক্ত ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট বা পুলিশ কমিশনারের সন্তুষ্টি এর বিধান করে জামিন দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, অথবা পরোয়ানার উপর গোল দিবেন 76 ধারার মোতাবেক কোনো নির্দেশ লিখিত থাকে এবং উক্ত লিখিত নির্দেশ মোতাবেক জামানত দিতে প্রস্তুত ও ইচ্ছুক থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অথবা পুলিশ কমিশনার উক্ত জামিন বা জামানত গ্রহণ করবেন এবং মুসলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। একটু ব্যাখ্যা দিই তাহলে ভালো বুঝবেন। ধরেন আমরা তো জানলাম যে ভিন্ন এলাকার গ্রেফতার করলে ওই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের কাছে হাজির করবে। এখন এটাও জানলাম যে উনি আবার ওই এলাকার বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে, বাট তার আগে উনি যদি দেখেন যে মামলায় ওই আসামির গ্রেফতার করছে ওই মামলাটা হলো জামিনযোগ্য অপরাধ, কি বলেন, জামিনযোগ্য অপরাধ, তাহলে ওই পুলিশ কমিশনার বা ওই ম্যাজিস্ট্রেট ওই আসামির জামিন দিতে পারে, বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো লাগবে না, উনি ইচ্ছা করলে জামিন দিতে পারে। কি মামলা হইলে? জামিনযোগ্য। অথবা যদি ওই জামিনযোগ্য হোক বা না হোক, যদি ওখানে 76 ধারার নির্দেশ থাকে, 76 ধারা একটু আগে পড়লাম না যে আদালত পুলিশকে জামিন দেওয়ার নির্দেশ দিতে পারে, তাহলে যদি 76 ধারার নির্দেশ থাকে বা জামিনযোগ্য অপরাধ হয় তাহলে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ওই পুলিশ কমিশনার বা ওই জেলা পুলিশ সুপার তারে জামিন দিতে পারে। বুঝেন কিনা? ধরেন জামিন অযোগ্য অপরাধ বা তারা জামিন দেয় নাই, তাইলে কি হবে? তবে জামিন অযোগ্য অপরাধ হলে, মানে ও যদি একটা জামিন অযোগ্য, ধরেন হত্যা মামলার আসামি ধরলাম, হত্যা মামলা তো জামিন অযোগ্য অপরাধ হলে বা 76 ধারা অনুসারে কোনো নির্দেশনা না থাকলে দায়রা জজ বা মহানগর দায়রা জজ বা সিএমএম বা সিজেএম বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রেফতারকৃত ব্যক্তি গোল দিবেন 497 ধারার শর্ত সাপেক্ষে গোল দিবেন অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল প্রদান করে ধার্য তারিখে পরোয়ানা প্রদানকারী আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করবেন। এই কথাটার অর্থ হলো যে যদি তারা জামিন না দেয় তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিল, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে ওই কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তো কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সে জামিন চাইতে পারে ওই আসামি, এবং আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে তার অন্তর্বর্তীকালীন জামিন বা ইন্টারিম বেল দিতে পারে। কক্সবাজারের আদালত ইন্টারিম বেল দিচ্ছে কিসের শর্তে? যে তুমি ধার্য তারিখে গোপালগঞ্জ আদালতে হাজির হও। বুঝছেন?
এইটাই হলো 400, সরি শুধু 86 ধারা। বুঝেন কিনা? তাহলে এই জায়গায় যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় ইন্টারিম বেল শব্দটার উল্লেখ আছে, 82 ধারা। এবং আবার আমি শুরু থেকে বলি, দেখেন আপনি কথা বেশি বলেন, কথা কমাই বলবেন। কি আছে না না আছে কি আমি জানি না, কোন জায়গায় কি আছে না না আছে আমি তো জানি, কিন্তু কোন সময় কি বলার দরকার বা না বলার এটা তো আমার ডিসিশন। আর কোথায় আছে আপনি খুঁজে বের করে দেখান, বলেন। হ্যাঁ, আচ্ছা শুনেন শুনেন ভাই, ক্রিকেট খেলা জীবনে দেখছেন? দেখছেন? ক্রিকেট খেলা দেখবেন যে যখন মাঝে মাঝে দেখবেন যে 50 বলে 10 রান দরকার, তো তখন খেলতে হবে একরকম। আর মাঝে মাঝে এমন হবে যে 10 বলে 50 দরকার, তখন খেলতে হবে কি অন্যরকম। কিন্তু দুই ক্ষেত্রেই আমার আউট হওয়া যাবে না। এখন যখন 50 বলে, ধরেন 10 বলে 50 দরকার, তখন কেউ যে আগের মতো আস্তে আস্তে খেললে হবে? হবে না। কিন্তু আমার খেলতে হবে টেকনিক্যালি, আমি আউটও হবে না, আমার রানও আমার দরকার। বুঝেন কিনা? তো এখন কোন জায়গা কি ধারা বলবো না না বলবো এটা আমার বিবেচনা, আপনাদের এইটুকু বুঝতে হবে যে স্যার ভালো জানে যে এই জায়গা কি পড়বো না কি পড়বো না। যদি কোনো ধারা আমি এই জায়গায় না বলি তার মানে এই না যে আমি ভুলে গেছি, বা তার মানে এই না যে আমি বলতে চাচ্ছি না, তার মানে এটা ভেবে নিবেন যে ওইটাই এই মুহূর্তে আমাদের দরকার। বুঝতে পারছেন? যদি মনে করেন এই জায়গায় যারা আপনারা যারা পুরাতন পাপী আছেন, পুরাতন পাপী, যখন আমরা ফার্স্ট টাইম পড়ছি তখন ফৌজদারি কার্যবিধি আমরা ক্লাস করছি 33টা ক্লাস, আর এবার সেই 33 ক্লাস আমরা শেষ করব কয় ক্লাসে? ক্লাসে। তাহলে আমি 33 ক্লাসে ঝিমাই ঝিমাই যা পড়ছি এবার তো আমি তাই পড়তে পারবো না। এই কারণে যারা পুরাতন আছেন তারা দেখবেন আপনাদের বইতে অনেক তথ্য আছে, কিন্তু এবার সেই তথ্যগুলো আমি বলি নেই। তার মানে যদি ভাবে থাকেন যে স্যার আমাদের ঠকাচ্ছে, তা না। এই তথ্যগুলো 29/11 পরীক্ষার জন্য দরকার নাই। বুঝছেন? তো এজন্য যা বলি সেইটুকুর উপর আস্থা রাখেন। আচ্ছা, তো এজন্য দেখেন যে আমরা এই যে অনলাইনে যারা আছেন, আমি তো আসলে এই যে গতবার আমাদের পরীক্ষা দিছে অনলাইন অফলাইন মিলাইয়া 105 জনের মতো এমসিকিউ, সে জায়গা থেকে প্রিলিতে পাস করতে 85 জনের বেশি। বুঝছেন? তাহলে 105 জনের মতো পরীক্ষা দিয়ে পাস করতে আল্লাহর রহমতে 85 জনের বেশি, এবং যারা একেবারেই নিতান্ত মানে অকৃতকার্য হয়েছে এটা তাদের জন্য ব্যাড লাক, যে তারা আসলে ন্যূনতম পড়ালেখা করে নাই, এটা তাদের। কিন্তু যার ন্যূনতম পাশের ইচ্ছা আছে তার পাস করা উচিত ছিল। এই যে লিখিত পরীক্ষার আমাদের এখান থেকে 100 জনের বেশি দিছে, লিখিত পরীক্ষাও 120 জনের মতো দিছে এই জায়গা থেকে। তাহলে অনলাইন অফলাইন মিলাইয়া দুইটা পরিসংখ্যান বলতেছি, তাহলে আমি আশা করতেছি লিখিত পরীক্ষাও আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট হবে। ঠিক আছে? তাহলে এখন সব সময় পড়ানোর টেকনিক তো একরকম না, কখনো অনেক জিনিস পড়াবো, কখনো অল্প জিনিস পড়াবো। গাড়ি মোটর সাইকেল চালান সবসময় একরকম চালান? অনেক সময় আস্তে চালান, জোরে চালান, 1 গিয়ারে চালান, 5 গিয়ারে চালান, 3 গিয়ারে চালান, অনেক সময় গিয়ার বেশি হয়ে স্টার্টও বন্ধ হয়ে যায়। তো এজন্য যা বলি বেশি বোঝা যাবে না, বেশি বোঝার জন্য 2-3 মিনিট নষ্ট। আসেন, তো তাহলে আমরা এই জায়গায় যে কথা বলতেছিলাম সবাই ক্লিয়ারলি আমার মাহবুব সাহেব আমার কাছে বসে জিজ্ঞেস করতেছে স্যার শেষ করবেন কখন? পরীক্ষা দিতে 0.5 ঘন্টা পরে যাইতো শুধু মাঝে মাঝে ধরা জিজ্ঞেস করি আগের দিনের সাবক্লাস 2 এগুলো পছন্দ করছে যে আমি যদি এভাবে আচ্ছা, তাহলে আমি 85-86 দ্বারা আবার রিপিট করতেছি, সবাই ঠান্ডা মাথায় শুনেন। 85-86 দ্বারাই ভাই বলতেছে যে যদি ভিন্ন এখতিয়ার সম্পন্ন আদালতে, মানে এক জেলার ওয়ারেন্ট যদি আর এক জেলায় কার্যকর করে, তাহলে যে জেলায় কার্যকর করলো ওইটা যদি 20 মাইলের মধ্যে হয়, তাহলে যে আদালত ওয়ারেন্ট দিছিল সেই আদালতেই আসামিরে হাজির করবে। আর যদি 20 মাইলের বেশি হয় তাহলে ওই ভিন্ন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট
বা পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের কাছে হাজির করবে, কথা শেষ। এখন হাজির ভিন্ন জেলা ধরেন 20 মাইলের বেশি, তাই ওই এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসপি সাহেব বা পুলিশ কমিশনারের কাছে নিল। এখন নেওয়ার পরে কি করবে, এটার সমাধান দিয়েছে 86 ধারায়। 86 ধারায় বলছে যে যদি জামিনযোগ্য অপরাধ হয় তাহলে তারা জামিন দিবে, যদি 76 ধারার আদেশ থাকে তাহলেও জামিন দিবে, যদি জামিনযোগ্য অপরাধও না 76 ধারার নির্দেশও পাই তাহলে ওই এলাকার বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই আসামির চালান করে দিবে, বুঝছেন? এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই আদালত থেকে সে জামিন আবেদন করতে পারে আসামি। ওই ভিন্ন জায়গার যে উদাহরণ আমি দিছিলাম, কক্সবাজার আদালতে জামিন চাইবে, কক্সবাজার আদালত যদি জামিন দেয় তাহলে দিবে অন্তর্বর্তীকালীন জামিন, এবং অন্তর্বর্তীকালীন জামিন মানে ইন্টারিম বেল, এবং দিয়ে বলবে যে আপনি ধার্য তারিখে অমুক আদালতে হাজির হবেন। আর এই যে বেল বন্ড টেল বন্ড আছে এই সব কিছু পাঠাই দিবে এই যে আদালত অনেক কিছু করছিল সেই আদালতে। কাহিনী বুঝছেন? এটা হলো কত ধারা? 76 ধারা। সো যদি বলে ইন্টারিম বেল কত ধারায়? 86 ধারায়। আর 20 মাইলের বিষয়টা মনে থাকবে, 20 মাইল হলো 85 ধারা, ধারা মনে থাক বা না থাক 20 মাইলের কথাটা যেন মনে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো এই আর কি। তো আমরা বিগত বছরের প্রশ্ন এখানে একটা যদি দেখি, দেখেন যে গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতে কত সময়ের মধ্যে হাজির করবে বলেন? এক্ষেত্রে তো অনাবশ্যক বিলম্ব ছাড়া, ঠিক আছে? আচ্ছা, আর গ্রেফতারি পরোয়ানা ছাড়া বলছে না, এ জায়গা গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে বলছে, মাধ্যমে বললে অনাবশ্যক, আর ছাড়া বললে কত? 2 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 81 ধারা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা কার্যকর করেছেন এমন পুলিশ অফিসার গ্রেফতারকৃত ব্যক্তিকে কত সময় অনাবশ্যক বিলম্ব ছাড়াই। সো বিগত বছরের প্রশ্ন 1 নাম্বারটা দেখেন, যে কোন জেলার ফৌজদারি আদালতের ওয়ারেন্ট স্থানীয় অধিক্ষেত্রের বহির্ভূত কোন মেট্রোপলিটন এলাকায় তামিলের জন্য নিম্নের কার নিকট প্রেরণ করতে হবে? পুলিশ কমিশনার। 86 ধারা আমরা জায়গা পড়ছি, সো আলাদা করে এখানে আর পড়বো না। সেলফ প্র্যাকটিসের 1, 3, 4, 5 এগুলো পড়ে ফেলবেন বাসায় গিয়ে আস্তে আস্তে। 3, 4, 5 আর এ পর্যন্তই আজকে, ও কম পড়লাম, এই পর্যন্তই পড়বো। ভালো থাকেন। এখন আমরা ক্লাস টেস্টে চলে যাবো। ফৌজদারি কার্যবিধির 20 মার্কের ক্লাস টেস্ট প্রশ্ন দিচ্ছি, সবাই পরীক্ষা দিবেন। অনলাইনে যারা পরীক্ষা দিবেন তারা যদি মনে করেন যে আপনাদের প্রশ্ন আমাদের যে মার্কশিট আছে ফলাফলের তালিকায় তুলবেন, তাহলে আপনারা আমি উত্তরপত্র দেওয়ার 2-3 মিনিটের মধ্যে উত্তর দিবেন। যদি কেউ 10 মিনিট 20 মিনিট 15 মিনিট পরে দেন তাহলে আপনার মার্ক কিন্তু আমাদের স্কোর শিটে উঠবে না, ঠিক আছে? এই জন্য বলে দিলাম। তো এই আর কি।